এদিকে এসো, এখানে দাঁড়াও। দেখো এবার এই খাতার সাথে এই খাতা, এই দুটো খাতা। এবার তুমি একটা খাতা ধরো, তুমি একদিক ধরো। এবার এই খাতা দুটোর মধ্যে এদিকে এসো, এদিকে সোজা দাঁড়াও। একটা পেজের পর আর একটা পেজ লাগাবো, বুঝতে পারছো ব্যাপারটা? এই একটা পেজ, এই আর একটা পেজ, এই আর একটা পেজ, এই আর একটা পেজ, এই আর একটা পেজ। এবার এরকম করে লাগাও। না ধরো, দুজন ধরো, ধরো ধরো, এক এক করে লাগাও। বুঝতে পেরেছি ব্যাপারটা কি করতে চাইছি আমরা? এক এক করে পেজ রাখো, দাও আমাকে দাও, এই রাখো, এই দাও, এই রাখো, এই দাও। তাই না? বেশি করলাম না, অল্প যদি খাতা ছিঁড়ে যায় বাই চান্স, ঠিক আছে? তবে দেখো এই খাতা নর্মালি যদি রাখি আমরা, তাহলে একটা পেজের উপর আরেকটা পেজ রেখেছি, আর তো কিছু করিনি। তো নর্মালি যদি আমরা দুজন দুই দিক দিয়ে টানি খুব জোরে, তাহলে টানতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে নাকি? অবভিয়াসলি খুব জোরে বেগ পেতে হচ্ছে, টানতে দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা যদি আরো জোরে ছিঁড়ি দেখি তো, বাট ছিঁড়ি নয়, টানি, যাতে করে পেজ না ছিঁড়ে যায় আমাদের। তো আরো জোরে একটু টানার চেষ্টা করে দেখি, যাতে ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেছে, তাহলে থাক, আর ছিঁড়বো না। তাহলে বেসিক্যালি আমরা দেখছি এইভাবে খাতা, জাস্ট আমরা বেশি পেজ দিই, অল্প কটা পেজ দিয়েছি, তাই না? তাতে এই খাতাকে দুটো সাইড দিয়ে আলাদা করা যাচ্ছে না, কোয়াইট ডিফিকাল্ট। তাহলে এই হচ্ছে ফ্রিকশন ফোর্স নাকি, যে একটা পেজের উপর আরেকটা পেজ রেখে দিলে পরে আমরা কি হচ্ছে, যাবে খুলে নাও। থ্যাংক ইউ, খাতা ছিঁড়ে গেল, কিছু করার নাই। লাস্ট ক্লাসে আমরা নিউটনের গতি সূত্র পর্যন্ত আলোচনা করেছিলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় সব গাণিতিক রূপ দেখিয়েছিলাম। আগের দিন একটা পরীক্ষাও নেওয়া হয়েছিল, ডিজিটাল বোর্ড অ্যাভেলেবেল ছিল না বলে আমরা ক্লাসটা শুধুমাত্র আমাদের যে পর্ষদের বই আছে সেই বইটাই শুধুমাত্র রিডিং পড়িয়েছিলাম। আজকে আমরা কি করব, চেষ্টা করবো চ্যাপ্টারটাকে শেষ করে দেওয়ার। আমাদের সঙ্গে 1.5 ঘন্টা থাকো, তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে আজকে, ঠিক আছে? বেশি সময় নষ্ট করবো না, চলো ক্লাসে ঢুকি সোজা। আমরা এবার পড়বো হচ্ছে ঘর্ষণ বল আর ঘর্ষণ বলের উৎপত্তি। ঘর্ষণ বল কাকে বলে? ধরো তোমার কাছে কোনো একটা জায়গায় কি আছে না, তো একটা তল আছে, একটা কোনো তল আছে, সে কনসিডার করো একটা যে কোনো তল আছে, এরকম একটা তল আছে, এরকম একটা তল আছে। এখন এই তলের ওপরে যদি আমি কোনো একটা ব্লক রাখি, একটা ধরো কোনো রকমের ব্লককে রেখে দিলাম, আমি একটা ব্লককে রাখলাম, একটা তলের উপর একটা ব্লককে রাখলাম। এখন এই ব্লককে যদি আমি একটা বল দিয়ে ঠেলতে যাই, এই ব্লককে যদি একটা বল দিয়ে ঠেলতে যাই, তো দেখবো যে ব্লকটা নড়বেই, তার কোনো অ্যাসিওরেন্স নাই, মানে নড়বেই তার কোনো গ্যারেন্টি নাই। কি করে স্যার? কারণ কি, ব্লকের উপর যদি খুব অল্প পরিমাণ তুমি বল দাও, তাহলে ব্লকটা নাও নড়তে পারে, আবার খুব জোরে বল দিলে ব্লকটা নড়ে যেতে পারে। তো আমি যদি খুব অল্প পরিমাণ বল, আমি এখানে কি করছি, খুব অল্প পরিমাণ বল যদি দিই, অল্প পরিমাণ আমি কি দিলাম, বল দিলাম। যদি অল্প পরিমাণ বল দিই, তাহলে দেখা যাবে ব্লকটি গতিশীল হলো না। ব্লকটি কি হলো, গতিশীল হলো না, ব্লকটি গতিশীল হলো না। তাহলে কি হলো, আমি এইদিকে একটা বল প্রয়োগ করলাম কিছু পরিমাণ, কিন্তু আমি যখনই ওকে নড়াতে চাইছি নড়ছে না। তার মানে আমরা কি এখানে ভাবতে পারি যে স্যার এর বিপরীত দিকে একটা কোনো না কোনো বল কাজ করছে, যে এর গতিকে বাধা দিচ্ছে? হ্যাঁ না না বলো? তাহলে স্যার নিশ্চয়ই এর বিপরীত দিকে একটা বল কাজ করছে, যে কি করছে, এর গতিকে বাধা দিচ্ছে। এই যে বিপরীতমুখী অর্থাৎ গতির বিরুদ্ধে বল, একেই আমরা বলছি কি না, তো স্যার এটাই হচ্ছে আমাদের কাছে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল কাকে বলে না, তোর গতির বিরুদ্ধে বল। আমি কোনো একটা বস্তুকে গতিশীল করতে চাইছি কিন্তু গতিশীল করতে পারছি না, কারণ তার বিপরীত দিকে একটা বল কাজ করছে, তাকে কি বলছি আমরা, ঘর্ষণ বল। তাহলে গতির বিরুদ্ধে যে বল কাজ করে তাকে বলছি আমরা কি, ঘর্ষণ বল। সিম্পল কথা, গতির বিরুদ্ধে যে বল কাজ করছে তাকে কি বলছি আমরা, ঘর্ষণ বল। তাহলে গতির বিরুদ্ধে এক প্রকারের বল কাজ করছে, তাকে আমরা বলছি ঘর্ষণ বল। এখন এই যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলটা ক্রিয়া করে কোথায় না, তো দুটি স্পর্শতল বরাবর। এই যে স্পর্শতলটা দেখছো না, স্পর্শতলের মধ্যে কাজ করে, সো স্পর্শতলের বরাবর কাজ করে। তো মাথায় রাখবো ঘর্ষণ বল স্পর্শতল বরাবর কাজ করবে। এবার দেখো স্পর্শতল বরাবর মানে কি, এই জায়গাটা স্পর্শতল, দুটো ব্লক যেখানে কাজ করে রয়েছে বা রেখেছে সেই জায়গাটায় আমাদের স্পর্শতল বরাবর ঘর্ষণ বল কাজ করে। তাহলে ঘর্ষণ বল কি করছে, স্পর্শতল বরাবর কাজ করছে। তাহলে এটা ঘর্ষণ বলের উৎপত্তির যদি আমি কারণ বলি, কেন আমরা বাইরে থেকে বল দিলে পরেও এরকম একটা বাধাজনিত বল চলে আসছে। তাহলে তুমি ওই ব্লকটাকে, এই ছোট্ট একটা অংশকে যদি বড় জুম করো, জুম মানে কি, বড় করো, তাহলে দেখবো ওই ছোট্ট অংশ অসংখ্য এরকম ছোট ছোট খাঁজ দিয়ে তৈরি, বুঝতে পারছো, অনেক ছোট ছোট খাঁজ যেটা চোখে দেখা যাচ্ছে না। তার মানে এরকম ছোট ছোট খাঁজ দিয়ে তৈরি, যেগুলো হচ্ছে কি অমসৃণ, এগুলো কি হচ্ছে অমসৃণ। তার মানে আমার কাছে যেটা দেখতে মসৃণ লাগছে, যদি আমরা সেটাকে খুব ছোট করে দেখি তাহলে সেগুলোকে কি দেখবো, অমসৃণ দেখবো। সেই রকম ভাবে যে এই যে তলটা আছে, এই তলটাকেও যদি আমরা দেখি তাহলে এই তলটাও দেখবো এরকম ভাবে, এরকম করে খাঁজ কাটা থাকে, খাঁজ কাটা এরকম এরকম খাঁজ কাটা থাকে। তাহলে দেখো এইটা একটা তল, আর এটা হচ্ছে আরেকটা তল,
এটা হচ্ছে আরেকটা তল। এরকম দুটো তল যখন পরস্পর খাঁজ কাটা কাটা থাকবে, তাহলে আরেকটা তল একটা তল পরস্পর মধ্যে দিয়ে যাওয়ার সময় কি হবে, এই খাঁজে খাঁজে আটকে যাবে নাকি, হ্যাঁ না বলো, খাঁজে খাঁজে কি হবে, আটকে যাবে। তাহলে খাঁজে খাঁজে আটকে গেলে তাদের গতির বিরুদ্ধে এক প্রকারের বল অটোমেটিক এরকম করে কাজ করছে, এটাকে বলছি আমরা কি, ঘর্ষণ বল। তাহলে আমরা যখন দুটো তলকে নিয়ে আলোচনা করছি, দুটো তলের মধ্যে এরকম অসংখ্য খাঁজ থাকছে, এই খাঁজগুলো কি হচ্ছে, একে অপরের মধ্যে ঢুকে যাচ্ছে। দেখো হাতের মধ্যে আমার খাঁজে খাঁজ ঢুকে যাচ্ছে বলে কি হচ্ছে, আর গতিশীল হতে পারছে না, কিন্তু আমি এরকম থাকলে স্মুথ ভাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই খাঁজগুলো এরকম ভাবে আটকে দিচ্ছে বলে কি হচ্ছে, আমার এই ওপরের ব্লকটা আর গতিশীল হতে পারছে না, ওপরের ব্লকটা গতিশীল হতে পারছে না। তো যেহেতু ওপরের ব্লকটা গতিশীল হতে পারছে না, সেই কারণে আমরা দেখবো এখানে কি হচ্ছে, এই ঘর্ষণ বলের উৎপত্তি হচ্ছে। তাহলে ঘর্ষণ বল কাকে বলে, না তো কোনো একটা বস্তুকে গতির বিরুদ্ধে বা গতি প্রদান করলে বা বল প্রয়োগ করলে যেই দিকে গতিশীল করা হবে তার বিপরীত দিকে, হ্যাঁ না বলে, যেদিকে গতিশীল করা হবে তার বিপরীত দিকে একটা বাধাজনিত বল কাজ করছে। তাহলে তুমি এক কথা ভাবো তো লজিক্যালি, যে আমি যদি এখানে ব্লকটাকে রাখি আর বল এইদিকে দিই, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে স্যার? স্যার ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এদিকে ঘর্ষণ বল কাজ করবে, হ্যাঁ না বলো, এদিকে ঘর্ষণ বল কাজ করবে। কেন? ব্লকটাকে ঠেলছি কোন দিকে, আমি এইদিকে। আবার সেম লজিকে ভাবো, যে ব্লকটাকে যদি আমি এই দিকে বল দিয়ে ঠেলি, তাহলে ঘর্ষণ বল কোন দিয়ে কাজ করবে স্যার? এই দিয়ে কাজ করবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে গতির বিরুদ্ধে, মাথায় রাখবে, গতির বিরুদ্ধে আমি যেদিকে ওকে গতি করাতে চাইছি সেই গতির বিরুদ্ধে একটা বল কাজ করছে। আমার কাছে এই মানি ব্যাগটা আছে, মানি ব্যাগটাকে আমি সরাতে চাইছি, মানি ব্যাগটাকে আমি এরকম ভাবে ঠেলছি, সরাতে চাইছি, তাহলে এইদিকে গতি হচ্ছে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে স্যার? এই দিক বরাবর। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে ঘর্ষণ বল সবসময় কি কাজ করবে? গতির বিরুদ্ধে কাজ করবে। আমি যেই দিকে বস্তুকে গতিশীল করানোর চেষ্টা করব, সেই গতিশীল করানোর চেষ্টার বিরুদ্ধে, যেদিকে বিরুদ্ধ আছে সেদিকে আমাদের কি হবে, ঘর্ষণ বলটা কাজ করবে। আমি কি বলতে পারলাম? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? যেমন ধরো মোবাইল হচ্ছে একটা ঘর্ষণ বল। কেন? তুমি সবাই জানো যে তোমরা পড়াশোনা করতে যাও, পড়াশোনা করলে তোমাদেরই ভালো হবে, কিন্তু যখনই তুমি পড়াশোনা করতে চাইছো মোবাইলটার সামনে টিং করে বেজে উঠছে, বাস তোমার পড়াশোনার গতির বিরুদ্ধে কাজ করছে। এবার মনে হচ্ছে না, পড়াশোনার ছেড়ে দিয়ে একটু মোবাইল না রিলস দেখে নি, বা একটু ইউটিউব দেখে নি, শর্টস দেখে নি, একটু গেমস খেলে নি, এরকম টাইপের চিন্তা ভাবনা চলে আসছে। তাহলে তোমার যে পড়াশোনার গতি ছিল সেই গতিটাকে ও থামিয়ে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে, তাই না? এগুলো হচ্ছে কি আমাদের, না তো ঘর্ষণ বল, এক প্রকারের বাধাজনিত বল। তাহলে এই বাধাজনিত বল বা ঘর্ষণ বল যদি আমরা দেখি অনেক প্রকারের হয়, তাহলে উৎপত্তিটা বোঝাতে পারলাম ঘর্ষণ বল কি জিনিস। তাহলে ঘর্ষণ আর তার যদি বৈশিষ্ট্য দেখি, তাহলে ঘর্ষণ কিভাবে উৎপত্তি লাভ করে সেটা তো দেখলাম। তাহলে ঘর্ষণের বৈশিষ্ট্য কি হতে পারে? তাহলে ঘর্ষণের বৈশিষ্ট্য নাম্বার 1 আমাদের নোটসে দেখবে ডিটেল দেওয়া আছে। 1 নম্বর আমরা কি লিখতে পারি, যে না তো স্যার এটা স্পর্শ তল বরাবর কাজ করে, হ্যাঁ না বলো, স্পর্শ তল বরাবর কাজ করবে। তাহলে মাথায় রাখবো যে স্পর্শ তল বরাবর কাজ করবে, তাহলে অবভিয়াসলি মাথায় রাখবো যে ঘর্ষণ বল স্পর্শ তল বরাবর কাজ করবে, স্পর্শ তল বরাবর কাজ করবে। তার মানে আমার কাছে যে দুটো স্পর্শ তল আছে, নিশ্চয় স্পর্শ তল বুঝতে পারছো, এই জায়গাটা হচ্ছে স্পর্শ তল নাকি, এই জায়গাটা, এই যে জায়গাটা, এই ঘর্ষণ বল স্পর্শ তল বরাবর কাজ করবে, স্পর্শ তল বরাবর। তাহলে ঘর্ষণ বল সর্বদা স্পর্শ তল বরাবর কাজ করবে। 2 নম্বর আমরা কি পড়বো? 2 নম্বর আমরা কি পড়বো, না তো আমরা বলবো যে ঘর্ষণ বল গতির বিরুদ্ধ জনিত বল। তাহলে গতির বিরুদ্ধে এই বল কাজ করে সর্বদা। তাহলে ঘর্ষণের বৈশিষ্ট্য কি হবে স্যার? গতির বিরুদ্ধে কাজ করে, গতির বিরুদ্ধে, অর্থাৎ আমি কোনো দিকে গতিশীল করতে চাইছি তার বিরুদ্ধে কাজ করবে। ধরো আমি এখানে কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমি একটা বল প্রয়োগ করছি এইদিকে, এদিকে আমি চাইছি বস্তুটা গতি হোক, এদিকে চাইছি বস্তুটার গতি হোক, কিন্তু ঘর্ষণ বল কোন দিয়ে কাজ করবে স্যার? ঘর্ষণ বল তার অপোজিটে কাজ করবে, যাতে করে বস্তুটা আর না যেতে পারে, যাতে করে বস্তুটা আর না যেতে পারে। ক্লিয়ার হলো? এটা হচ্ছে ঘর্ষণ বল সবসময় গতির বিরুদ্ধে কাজ করবে। ঠিক আছে। 3 নম্বর, ঘর্ষণ বল সর্বদা স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে, স্পর্শতলের প্রকৃতির উপর, অর্থাৎ স্পর্শতলটা কেমন। তাহলে স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে ঘর্ষণ বল সর্বদা স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করবে। ঘর্ষণ বল কখনো এরকম হবে না যে স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করবে না। যেমন বিভিন্ন পদার্থের ক্ষেত্রে দেখা গেছে ঘর্ষণ বল বিভিন্ন রকমের হয়, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ঘর্ষণ বল সর্বদা স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করবে, সর্বদা ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করবে। কিন্তু মাথায় রাখবে ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তাহলে আমরা একটা কথা মাথায় রাখবো যে স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না। তাহলে স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তাহলে এই কয়েকটা পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু যদি আমরা নোটস দেখি, আমাদের নোটসে ইন ডিটেল আরো সুন্দর করে বোঝানো আছে, লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ ঘর্ষণের বৈশিষ্ট্য।
তাহলে ঘর্ষণের বৈশিষ্ট্য যদি তোমরা নোটসে দেখো আরো ডিটেল তোমরা দেখতে পাবে, আরো ভালো করে লেখা আছে। কিন্তু এই 4টি পয়েন্ট আমরা মাথায় রাখবো যে ঘর্ষণ বল সর্বদা স্পর্শতল বরাবর কাজ করবে, এটি একটি গতির বিরুদ্ধে কাজ করে, তাহলে গতির বিরুদ্ধজনিত বল। আর কি হবে স্যার, না তো স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করবে, আর কি ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না। এইগুলো হচ্ছে মেন পয়েন্ট, এগুলো হচ্ছে মেন পয়েন্ট, এগুলো তোমাকে মনে রাখতে হবে ঘর্ষণের বৈশিষ্ট্য হিসেবে, ঠিক আছে। তাহলে ঘর্ষণের এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য, যে গতির বিরুদ্ধে কাজ করে, সবগুলো বোঝানোর আমি চেষ্টা করলাম। আই হোপ তোমরা পয়েন্ট আউট করতে পেরেছো। ক্লিয়ার হয়েছে সবার ক্ষেত্রে ঘর্ষণের বৈশিষ্ট্য বুঝতে পারলাম? ওকে, আগের দিন আমরা পড়েছিলাম। এবার আমরা 3 প্রকারের ঘর্ষণ পড়বো, একটা হচ্ছে স্থিত ঘর্ষণ, একটা হচ্ছে চল ঘর্ষণ, আর একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। এক এক করে আলোচনা করি। স্থিত ঘর্ষণ কাকে বলে, তুমি জাস্ট উদাহরণ নিচ্ছি, একটা ভালো করে বোঝো। ধরো আমার কাছে এখানে একটা ব্লক রাখা আছে, একটা কোনো ব্লক রাখা আছে, আর তার উপর একটা টেবিল আছে। তাহলে এখানে টেবিল আছে আর একটা ব্লক আছে। এবার ধরো এই ব্লকটা এরকম ভাবে রাখা আছে, একটা ব্লক, একটা যে কোনো ব্লক আছে, একটা ব্লক আছে। আমি কি করলাম, এই ব্লকের উপর বাইরে থেকে একটা বল প্রয়োগ করলাম, এটা হচ্ছে প্রযুক্ত বল। আমি ওকে গতি করতে চাইছি এই বল দ্বারা, তাই এটাকে বলছি আমরা প্রযুক্ত বল। তাহলে এই বলটাকে আমরা কি গতিশীল করাতে চাইছি বস্তুটাকে এই বল দিয়ে, তাই এটাকে বলছি আমরা প্রযুক্ত বল। তাহলে বস্তুটাকে আমি গতিশীল করাতে চাইছি বলে এটাকে কি বলছি স্যার, প্রযুক্ত বল। এটা প্রযুক্ত বল, গতিশীল করাতে চাইছি। কিন্তু দেখো বস্তুটার ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে স্যার, না তো ঘর্ষণ বল এই দিকে কাজ করবে স্যার, ঘর্ষণ বল এই দিকে কাজ করবে। এবার ধরো বস্তুটাকে আমি প্রযুক্ত বল দিলাম, অথচ নড়লো না, অথচ নড়লো না, অথচ নড়লো না, তাহলে এখানে কি কোনো ঘর্ষণ কাজ করেনি? হ্যাঁ স্যার কাজ করেছে, কারণ বস্তুর উপর বাইরে থেকে বল দিলেন, ও নড়লো না, মানে কি ঘর্ষণ বল কাজ করেছে বলেই তো নড়লো না, হ্যাঁ না বল? বুঝতে পারছি ব্যাপারটা? প্রযুক্ত বল আমি বাইরে থেকে বস্তুটার উপর অ্যাপ্লাই করলাম, অথচ বস্তুটা কি হলো, নড়লো না। তার মানে কি, তার মানে আমি বাইরে থেকে বল দিলাম অথচ ও নড়লো না, তার মানে এখানে ঘর্ষণ বল তো কাজ করেছে, অথচ বস্তুটা স্থির থাকলো, হ্যাঁ না বলো? তাহলে কোনো বস্তু স্থির অবস্থায় থাকলে তার উপর যে ঘর্ষণ বল কাজ করে তাকে কি বলছি আমরা, স্থিত ঘর্ষণ। তাহলে কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার উপর যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হয় স্থিত ঘর্ষণ। তাহলে কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে তার উপর যে ঘর্ষণ বল কাজ করবে তাকে কি বলবো আমরা, স্থিত ঘর্ষণ। তাহলে স্থির অবস্থার, তাহলে স্থির অবস্থায় বাইরে থেকে প্রযুক্ত বলের বিরুদ্ধে যে ঘর্ষণ বল কাজ করে, তাহলে স্থিত ঘর্ষণ মানে কি, না তো স্থির অবস্থায় প্রযুক্ত বলের বিরুদ্ধে যে ঘর্ষণ বল কাজ করে, তাহলে স্থির অবস্থায় থাকতে হবে, স্থির ঘর্ষণ, স্থির ঘর্ষণ। এবার বলো, আমি বাইরে থেকে বস্তুর উপর বল প্রয়োগ করলাম অথচ বস্তুটা নড়লো না, তার মানে সেখানে কি ঘর্ষণ কাজ করছে স্যার, স্থিত ঘর্ষণ। এবার আমি ঠেলছি, ঠেলতে 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 এমন একটা সময় কি আসবে যে সময় বস্তুটা জাস্ট নড়তে চাইবে, জাস্ট নড়বে। তার মানে আমি বস্তুটাকে ঠেলছি 1 নিউটন বল দিয়ে, নড়লো না, তাহলে ঘর্ষণ বল কত কাজ করছে স্যার, 1 নিউটন, হ্যাঁ না বলো? কেন 1 নিউটন 1 নিউটন পরস্পরকে কি করে দিল, প্রতিমিত করে দিল। আমি একে 2 নিউটন দিয়ে ঠেললাম, ঠেললো না, নড়লো না, তার মানে কি এখন ঘর্ষণ বল কত কাজ করছে, 2 নিউটন স্যার। আমি 3 নিউটন দিয়ে ঠেললাম, তাও নড়লো না, দেখলাম 5 নিউটনের থেকে একটু বেশি বল দিলে নড়ে যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি যে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান 5 নিউটন, হ্যাঁ না বলো? কেন সর্বোচ্চ মান 5 নিউটন, 5 নিউটনের থেকে যখনই আমি একটু বেশি বল দিচ্ছি বেটা কি হয়ে যাচ্ছে স্যার, ও নড়ে যাচ্ছে। তাই এটাকে বলে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান, কি বলা হয়, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান। তাই মাথায় রাখবো স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানকে, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানকে, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানকে সীমাস্থ ঘর্ষণ বলা হয়, সীমাস্থ ঘর্ষণ বলে, এটা মাথায় রাখবো আমরা। হ্যাঁ, যে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানকে আমরা কি বলছি স্যার, সীমাস্থ ঘর্ষণ। স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানকে আমরা বলছি সীমাস্থ ঘর্ষণ। ক্লিয়ার হলো? তাহলে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানকে আমরা কি বলছি স্যার, সীমাস্থ ঘর্ষণ। এবার তাহলে সীমাস্থ ঘর্ষণের পর যদি বস্তুর উপর বল প্রয়োগ করা হয় বস্তুটা কিভাবে নড়তে শুরু করবে, হ্যাঁ না বলো? আচ্ছা যখনই বস্তুটা চলতে শুরু করবে তখন কি ঘর্ষণ পুরোপুরি জিরো হয়ে যাবে, না স্যার। চললে পরে কি কোনো ঘর্ষণ কাজ করে না, হ্যাঁ স্যার কাজ করে। তুমি যদি দেওয়ালে হাতটা নিয়ে এরকম করে ঘষো, তোমার কি ঘর্ষণ বুঝতে পারবে না ঘর্ষণ হচ্ছে কিনা, অবভিয়াসলি বুঝতে হবে স্যার। আমি যখন হাতের সাথে হাতকে ঘষবো এরকম ভাবে, তাহলে আমরা কি ঘর্ষণ বুঝতে পারবো না, এই তো স্যার ঘর্ষণ হচ্ছে স্যার। তাহলে যখনই আমরা কোনো বস্তু দেখবো চলছে,
তখনও কিন্তু এদের এই যে সংযোগ রেখা আছে সেখানে কি করছে, ঘর্ষণ বল কাজ করছে। তাহলে এটাকে বলবো চলমান ঘর্ষণ, হ্যাঁ না বলো। তাই চলমান ঘর্ষণকে আমরা কি বলবো স্যার, চল ঘর্ষণ, বুঝতে পারলা? তাহলে চল ঘর্ষণ কাকে বলে স্যার, চল ঘর্ষণ। না তো চল ঘর্ষণ কোন বস্তু গতিশীল থাকলে, কোন বস্তু গতিশীল থাকলে গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল কাজ করে, তাহলে কোন বস্তু গতিশীল থাকলে পরে, যদি বস্তুটা গতিশীল থাকে, তাহলে গতিশীল থাকলে গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল কাজ করে তাকে কি বলছি আমরা, গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ। তাহলে কোনো বস্তু যদি গতিশীল থাকে, চলমান হয়, তাহলে সেক্ষেত্রে যে ঘর্ষণ বল কাজ করে তাকে কি বলবো আমরা, চল ঘর্ষণ। তাহলে ঘর্ষণ ক রকমের পেলাম স্যার, স্থিত ঘর্ষণ মানে স্থির অবস্থার ঘর্ষণ, আর চল ঘর্ষণ মানে গতিমান ঘর্ষণ। মাথায় রাখবে যে চল ঘর্ষণ আর স্থিত ঘর্ষণের মধ্যে চল ঘর্ষণ সব থেকে বেশি হয়, সরি স্থিত ঘর্ষণের মান বেশি হয়, চল ঘর্ষণের মান কম হয়। তাই মাথায় রাখবে যে সর্বদা স্থিত ঘর্ষণ, কি বললাম কথাটা মাথায় রাখবো, স্থিত ঘর্ষণ গ্রেটার দেন কি হবে স্যার, চল ঘর্ষণ। বুঝতে পারলাম ব্যাপারটা? তো এটা আমরা মাথায় রাখবো যে স্থিত ঘর্ষণের মান চল ঘর্ষণের থেকে বেশি, এটা মাথায় রাখবো, স্থিত ঘর্ষণের মান চল ঘর্ষণের থেকে বেশি হয়। তো এটা সব সময় মাথায় রাখবে, স্থিত ঘর্ষণ সর্বদা বেশি হবে কার থেকে, চল ঘর্ষণের তুলনায়। স্থিত ঘর্ষণের মান চল ঘর্ষণের থেকে বেশি হবে। ক্লিয়ার হচ্ছে এত পর্যন্ত? তাহলে স্থিত ঘর্ষণ চল ঘর্ষণ বুঝতে পারলাম। এবার ধরো কোনো একটা জায়গায় রোলার যাচ্ছে, রোলার, রোলার নিশ্চয়ই বোঝো যে বড় বড় রোলার থাকে, রাস্তাগুলোকে সমান করে রোলার। রোলার যাওয়ার সময় রোলারটা দেখো এরকম করে ঘুরছে, হ্যাঁ না বলো, রোলারটা ঘুরছে। রোলারটা যখন ঘুরছে তাহলে এই জায়গাটায় কি হচ্ছে, রোলারের জন্য এই ঘূর্ণনের জন্য একটা ঘর্ষণ বল ক্রিয়েট হচ্ছে এই জায়গাটায়। এইটাকে আমরা বলছি কি, আবর্ত ঘর্ষণ। কিন্তু দুর্ভাগ্যক্রমে এটা সিলেবাসে আমাদের নেই। তাহলে আবর্ত ঘর্ষণ কাকে বলে, না তো আবর্ত ঘর্ষণ হচ্ছে যখন কোনো একটা বস্তু ঘুরবে কোনো কিছুকে কেন্দ্র করে, তখন স্পর্শ তলের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে তাকে কি বলা হয়, আবর্ত ঘর্ষণ। তাহলে কোনো বস্তু যখন ঘুরবে তখন স্পর্শ তলের মধ্যে যে ঘূর্ণন জনিত ঘর্ষণ বল কাজ করে তাকে কি বলছি আমরা, আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কোথায় পাওয়া যায় স্যার, দেখো আবর্ত ঘর্ষণের খুব সুবিধা আছে। আবর্ত ঘর্ষণ তোমরা প্রত্যেকে সাইকেলে পাবে, সাইকেলের যে বল বিয়ারিং হয় নাকি রে, সাইকেলের যে বল বিয়ারিং হয়, মনে পড়ছে সাইকেলের বল বিয়ারিং এরকম টাইপের হয়। এবার দেখবে এখানে আমি হাত দিয়ে দিয়ে এটাকে ঘোরাই, বন 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 করে ঘুরবে, যেমন তোমাদের ফিজেট স্পিনার আছে তাই না, ফিজেট স্পিনার টাইপস অফ। তাহলে এরকম করে বন বন করে ঘুরবে। তাহলে এখানে যে বলগুলো থাকে এগুলো তো সব সব গোল গোল, হ্যাঁ না বলো, গোল গোল। তাহলে গোল গোলের জন্য এই ঘর্ষণ বলটা এখানে অনেকটা কম হয়। সেজন্য আবর্ত ঘর্ষণের জন্যই আমরা বল বিয়ারিংটা পাই। বল বিয়ারিংটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো চাকাজনিত পদার্থকে ঘোরানোর জন্য। সেই কারণে আমরা এখানে আবর্ত ঘর্ষণকে ইউজ করি। যাই হোক, চল ঘর্ষণ, স্থিত ঘর্ষণ হয় আর আবর্ত ঘর্ষণ হয়। আরো একটা ঘর্ষণ হয়, সেটাকে আমরা বলবো প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ, সেটা আমরা ক্লাস 9-এ পড়বো। প্রবাহী ঘর্ষণটা দেখবো আমার নোটসে হয়তো থাকতে পারে, প্রবাহী ঘর্ষণ, যদি আমি সেটা 9-এ পড়বো। তাহলে আবর্ত ঘর্ষণ, চল ঘর্ষণ, স্থিত ঘর্ষণ, আর কি বললাম, প্রবাহী ঘর্ষণ। প্রবাহী মানে প্রবাহীদের মধ্যে যে ঘর্ষণ কাজ করে তাকে বলছি আমরা প্রবাহী ঘর্ষণ। তাহলে আমরা ঘর্ষণের জিনিসগুলো বুঝলাম, ক্লিয়ার হলো? তাহলে ঘর্ষণের জিনিসগুলো আমরা মোটামুটি বুঝলাম, ঠিক আছে। এবার পড়বো আমরা সীমাস্থ ঘর্ষণ। তাহলে সীমাস্থ ঘর্ষণ কি এক্ষুনি বুঝিয়ে দিলাম, হ্যাঁ না বলো তো। সীমাস্থ ঘর্ষণটা কি স্যার, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান, হ্যাঁ না বলো। স্যার স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানকে কি বলা হয়, সীমাস্থ ঘর্ষণ। স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানকে কি বলা হয়, সীমাস্থ ঘর্ষণ। এটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। এখন ঘর্ষণের ক্ষেত্রে তুমি যদি দেখো যে ধরো তোমার কাছে একটা ব্লক আছে, ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা। তাহলে এখানে ধরো আমি একটা বল প্রয়োগ করছি গতিশীল হওয়ার জন্য, আর ঘর্ষণ বল কাজ করছে এইদিকে, হ্যাঁ না বলো, ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে, এইদিকে। তাহলে আমি ঘর্ষণ বলটাকে ধরলাম এফ, ঘর্ষণ বলটাকে কি ধরলাম, এফ। তাহলে আমরা ধরছি যে স্যার ঘর্ষণ বল কত, এফ। ঘর্ষণ বল কত স্যার, না তো ঘর্ষণ বলটাকে আমি ধরছি এফ, এফ ঘর্ষণ বল কাজ করছে। এবার ধরো এর ভর এম, এর ভর কত এম, তাহলে নিচের দিকে কি কাজ করছে স্যার, এমজি ওজন, হ্যাঁ না বলো। নিচের দিকে কি কাজ করছে স্যার, এমজি ওজন, হ্যাঁ না বলো, এমজি ওজন বলো, হ্যাঁ না, ঠিক তো। এবার নিচের দিকে যখন এমজি ওজন কাজ করছে, তাহলে ওপরের দিকেও কি আর নামক একটা বস্তু কাজ করবে, সেটাকে বলছি লম্ব প্রতিক্রিয়া, হ্যাঁ না বলো। কারণ নিচের দিকে যে ক্রিয়া কাজ করে, উপরের দিকে কি কাজ করবে, প্রতিক্রিয়া, এটাকে কি বলা হয়, লম্ব প্রতিক্রিয়া। তাহলে লম্ব প্রতিক্রিয়া এটাকে আমরা কি বলছি স্যার, না তো লম্ব প্রতিক্রিয়া। এবার বলো তো লম্ব প্রতিক্রিয়া জিনিসটা কি স্যার, না তো লম্ব প্রতিক্রিয়া জিনিসটা কি, না তো ওজনের বিপরীত দিকে যে প্রতিক্রিয়া বল কাজ করে তাকে কি বলা হয়, লম্ব প্রতিক্রিয়া। তাহলে আমি যেখানে একটু করে লিখে দিই, না তো ওজনের বিপরীতে, ওজনের বিপরীতে যে লম্বভাবে
প্রতিক্রিয়া বল কাজ করে, প্রতিক্রিয়া বল কাজ করে। তাহলে এই কথাটা আমরা মাথায় রাখবো যে ওজনের বিপরীত দিকে লম্বভাবে যে প্রতিক্রিয়া বল কাজ করে তাকে কি বলছি আমরা? লম্ব প্রতিক্রিয়া। মাথায় রাখবো লম্ব প্রতিক্রিয়াকে আর দিয়ে চিহ্নিত করা হয়। কি দিয়ে চিহ্নিত করা হয়? আর দিয়ে। তাহলে লম্ব প্রতিক্রিয়া মানে কি হবে স্যার? আর। আর ওজন মানে কত স্যার? এমজি। এখন নর্মালি বলো তো, নর্মালি বলো তো, এই বস্তুটা কি চুপচাপ এখানে বসে আছে? হ্যাঁ না বলো। তাহলে নিচের ওজন আর লম্ব প্রতিক্রিয়া পরস্পর কি হবে স্যার? সমান। হ্যাঁ না বলো। সেই জন্য নর্মালি আর আর এমজির মান সবসময় কি হয় স্যার? সমান। এটা মাথায় রাখবো, আর এর মান আর এমজির মান কি হয় স্যার? সবসময় সমান হয়। তাহলে আর সমান এমজি কেন হয়? না তো দেখো নিচের দিকে কি কাজ করছে স্যার? ওজন। নিচের দিকে কি কাজ করছে স্যার? ওজন। আর উপরের দিকে কি কাজ করছে স্যার? লম্ব প্রতিক্রিয়া। তাহলে ওজন যদি ক্রিয়া হয়, লম্ব প্রতিক্রিয়া কি হবে? প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর কি হয় স্যার? সমান। এই দেখো সমান করে দিয়েছি, বলো বোঝাতে পেরেছি? তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর কি হয়ে গেল স্যার? সমান। আর ইকুয়ালস টু কি করে দিলাম? এম জি। ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? এত পর্যন্ত বোঝাতে পেরেছি? এবার তুমি বলো, এবার যদি আমি এখানে আর একটা ছোট ব্লক চাপিয়ে দিই, ধরো স্মল এম, তাহলে এখন টোটাল ভর কত হয়ে গেল স্যার? এম প্লাস স্মল এম জি। হ্যাঁ না বলো তো? হবে না? হবে না? ঠিক বলছি কিনা? কারণ এম তো ছিল স্যার, আর একটা ছোট্ট ভর এ স্মল এম চাপিয়ে দিলাম, তাহলে টোটাল ভর কত স্যার? এম প্লাস স্মল এম। আর তার নিচের দিকে ওজন কত কাজ করছে স্যার? এম প্লাস এম ইন্টু জি। তাহলে ওপর দিকে লম্ব প্রতিক্রিয়াটাও নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে, বলো হ্যাঁ না বলো? চেঞ্জ হয়ে গেল। তাহলে এখন তুমি বলো, যখন ব্লক ছিল না তখন বস্তুটার ঘর্ষণ বল বেশি, না এখন ব্লক চাপিয়ে দিয়েছি বলে ঘর্ষণ বল বেশি? স্যার ব্লক চাপিয়ে দিয়েছেন তখন ঘর্ষণ বল বেশি। হ্যাঁ না বলো? কেন স্যার? যদি ব্লক না থাকে তাহলে আমি ওকে যতটা বল দিয়ে সরাতে পারবো, ব্লক চাপিয়ে দিলে আরো বেশি বল লাগবে সরাতে। হ্যাঁ না বলো? তার মানে আমি কি বলতে পারি যে বেশি বল লাগছে মানে ঘর্ষণ বলেরও মান কি হয়ে গেছে স্যার? বেড়ে গেছে। বলে তোকে সরাতে কি হচ্ছে আমার স্যার? কষ্ট হচ্ছে। সেই কারণে কি আমি বলবো যে স্যার যত ওজন বাড়বে তত ঘর্ষণ বলেরও মান কি হচ্ছে স্যার? বাড়বে। হ্যাঁ না বলো? সেই জন্য আমরা এখানে কি বলি যে যত ঘর্ষণ বল বাড়ছে তার কারণটা হচ্ছে আমরা বলতে পারি লম্ব প্রতিক্রিয়া যত বাড়ছে। কেন স্যার লম্ব প্রতিক্রিয়া কেন বলছেন? আরে লম্ব প্রতিক্রিয়া মানেই তো এমজি। হ্যাঁ না বলো? লম্ব প্রতিক্রিয়া মানেই কত? এমজি। সেজন্য আমরা এখানে লিখবো এফ সমানুপাতিক আর। এটাকে বলা হয় ঘর্ষণের সূত্র। কি বলা হয়? ঘর্ষণের সূত্র। তাহলে ঘর্ষণের সূত্রটা কি স্যার? না তো ঘর্ষণের সূত্রটা যদি আমি লিখতে চাই এখানে, তাহলে ঘর্ষণ বল সমানুপাতিক, এটা চিহ্ন জানো তো? সমানুপাতিক। সমানুপাতিক কি লিখলাম? লম্ব প্রতিক্রিয়া। হ্যাঁ না বলো? লম্ব প্রতিক্রিয়া। এটা হচ্ছে ঘর্ষণ বল প্রপোর্শনাল টু লম্ব প্রতিক্রিয়া। তাহলে মাথায় রাখবো কি? ঘর্ষণের সূত্র, ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার কি হবে স্যার? সমানুপাতিক। ঘর্ষণ বল কি হবে? লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। তাহলে ঘর্ষণ বল সর্বদা কি হবে? লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? এখন ঘর্ষণ গুণাঙ্ক, এই ঘর্ষণ গুণাঙ্ক একটা বিশেষ চিহ্ন দিয়ে লেখা, এটাকে বলে মিউ চিহ্ন। কি চিহ্ন বললাম? দেখতে তোমাদের লিখতে অসুবিধা হচ্ছে, ভালো করে এদিকে বোর্ডে একবার তাকাও। মিউ মানে কি দেখো, এ দেখো ইউ আছে। হ্যাঁ না বলো? এদিকে বাদিকে একটা ডান্ডা টেনে দাও, তাহলে কি হয়ে যাবে? মিউ। তাহলে ভালো করে বুঝবো, এই চিহ্নটাকে কি বলছি আমরা? স্যার এই চিহ্নটার নাম ইউ। হ্যাঁ না বলো? আর এই চিহ্নটা কি হবে স্যার? মিউ। বুঝতে পারলাম ব্যাপারটা? এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে মিউ। ইউ মিউ। ক্লিয়ার? তাহলে ঘর্ষণ গুণাঙ্ককে কোন চিহ্ন দ্বারা লেখা হয় স্যার? মিউ। ঘর্ষণ গুণাঙ্ককে কোন চিহ্ন দ্বারা লেখা হয় স্যার? মিউ চিহ্ন দ্বারা। মিউ চিহ্ন দ্বারা। এবার এই মিউ সমান লেখা যায় এফ বাই আর, অর্থাৎ এটা মানেই হচ্ছে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার অনুপাত। লম্ব প্রতিক্রিয়া। তাহলে মিউ সমান ঘর্ষণ বল বাই লম্ব প্রতিক্রিয়া। এই মিউটাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক জিনিসটা কি? না তো কোনো একটা তলের কতটা ঘর্ষণ তৈরি করতে পারে সেটা বোঝার জন্য যেটা ইউজ করা হয় তাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। কি বোঝানো হয়? ঘর্ষণ গুণাঙ্ক। একটা তল কতটা পরিমাণ ঘর্ষণ বল তৈরি করতে পারে, একটা বল কতটা পরিমাণ ঘর্ষণ তৈরি করবে সেটা বোঝানো হয়, যার দ্বারা তাকে কি বলছি আমরা? ঘর্ষণ গুণাঙ্ক, বা কি বলছি আমরা? কোইফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ঘর্ষণ গুণাঙ্ক বা কোইফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে কোইফিসিয়েন্ট অফ ফ্রিকশন কাকে বলে স্যার? না তো যে রাশি দ্বারা আমরা ঘর্ষণ কতটা হবে সেটা জানতে পারবো তাকে বলে ঘর্ষণ গুণাঙ্ক। এখন যদি আমরা এইভাবে বলি তাহলে এটা মানবে না ফিজিক্সে। তাহলে কি করে বলা হয়? না তো আমরা এফ মিউ সমান এফ বাই আর এইভাবে ভাবি যে আর এর মান যদি 1 হয় তাহলে মিউ সমান এফ হবে, বা এভাবে ভাবতে পারো ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে কি বলা হয় স্যার? ঘর্ষণ গুণাঙ্ক। হ্যাঁ না বলো?
তাহলে আমরা কি বলতে পারবো স্যার, ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার যে অনুপাত, অনুপাত তো নাকি, ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া এটা কি অনুপাত, তাহলে অনুপাতটাকে কি বলছি আমরা সেটা ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে আমরা কি বলছি, ঘর্ষণ গুণাঙ্ক। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে ঘর্ষণ গুণাঙ্ক বুঝলাম। মাথায় রাখবা ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক নাই, এটা একক বিহীন রাশি। তাই মাথায় রাখবা এটার কোনো একক নেই, ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক নেই। আমি অনেক সময় পরীক্ষায় দিয়ে দিব ঘর্ষণ গুণাঙ্কের একক লেখো, তোমাকে তখন লিখতে হবে এর একক নেই। বুঝতে পারলাম? তাহলে ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক নেই, এটা মাথায় রাখবো। ক্লিয়ার? তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কি স্যার, ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত। ঘর্ষণ লম্ব প্রতিক্রিয়া বল কি এখানে বুঝিয়ে দিয়েছি আমি। তো আই হোপ পুরোটাই তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। ক্লিয়ার হয়েছে? কোনো জায়গায় ডাউট আছে বলতে পারো। বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? ওকে, যাবো পরের পেজে। এবার আমরা পড়বো তরলের ঘনত্ব ও চাপ। এতদূর পর্যন্ত কি ঠিক আছে সবার? ক্লিয়ার? কোনো সমস্যা? চলো আমরা একটা ঘর্ষণের ডেমনস্ট্রেট করি, যে ঘর্ষণ কি করে বোঝাবো, কি করে বুঝবো ঘর্ষণ। দুটো খাতা নিয়ে এসো, দুজন নিয়ে এসো। কে কে ভালো বন্ধু আছো, বেস্ট ফ্রেন্ড, হেভি বন্ধুত্ব তাদের মধ্যে? মেয়েদের মধ্যে কেউ আছে? দুজন ছেলেরাই, এই ও দুজন, দুটো খাতা নিয়ে এসো দুজন। চলো এই তোমরা দুজন নিয়ে এসো, যাও চলো তোমরা দুজন বন্ধুত্ব করে দিচ্ছি, এসো। হ্যাঁ তুমি আর তোমার পাশে দুজন এসো, দুটো খাতা নিয়ে এসো, সামনে এসো। এদিকে এসো, এখানে দাঁড়াও। দেখো এবার এই খাতার সাথে এই খাতা, এই দুটো খাতা। এবার তুমি একটা খাতা ধরো, তুমি একদিক ধরো। এবার এই খাতা দুটোর মধ্যে এদিকে এসো, এদিকে সোজা দাঁড়াও। একটা পেজের পর আর একটা পেজ লাগাবো, বুঝতে পারছো ব্যাপারটা? এই একটা পেজ, এই আর একটা পেজ, এই আর একটা পেজ, এই আর একটা পেজ, এই আর একটা পেজ। এবার এরকম করে লাগাও না, ধরো দুজন ধরো, ধরো ধরো এক এক করে লাগাও। বুঝতে পেরেছি ব্যাপারটা? কি করতে চাইছি আমরা, এক এক করে পেজ রাখো, দাও আমাকে দাও, এই রাখো, এই দাও, এই রাখো, এই দাও, এই রাখো, এই দাও, এই রাখো। থাক থাক থাক, থাক থাক। তাহলে আমরা মোটামুটি এরকম ভাবে রাখছি কতগুলো, এই এরকম ভাবে দুটো খাতাকে বন্ড করলাম, তাই না? বেশি করলাম না, অল্প, যদি খাতা ছিঁড়ে যায় বাই চান্স, ঠিক আছে? তবে দেখো এই খাতা নর্মালি যদি রাখি আমরা, তাহলে একটা পেজের উপর আর একটা পেজ রেখেছি, আর তো কিছু করিনি। তো নর্মালি যদি আমরা দুজন দুই দিক দিয়ে টানি খুব জোরে, তাহলে টানতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে নাকি, অবভিয়াসলি খুব জোরে বেগ পেতে হচ্ছে টানতে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা যদি আরো জোরে ছিঁড়ি, দেখি তো, বাট ছিঁড়ি নয়, টানি, যাতে করে পেজ না ছিঁড়ে যায় আমাদের। তো আরো জোরে একটু টানার চেষ্টা করি, দেখি যাতে ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেছে, তাই থাক, আর ছিঁড়বো না। তাহলে বেসিক্যালি আমরা দেখছি এইভাবে খাতা, জাস্ট আমরা বেশি পেজ দিই, অল্প কটা পেজ দিয়েছি, তাই না? তাতে এই খাতাকে দুটো সাইড দিয়ে আলাদা করা যাচ্ছে না, ইটস কোয়াইট ডিফিকাল্ট। তাহলে এই হচ্ছে ফ্রিকশন ফোর্স নাকি, যে একটা পেজের উপর আরেকটা পেজ রেখে দিলে পরে আমরা কি হচ্ছে, যাবার খুলে নাও, থ্যাংক ইউ, খাতা ছিঁড়ে গেল, কিছু করার নাই, গাম দিয়ে দিও। তো এইভাবে আমরা একটা পেজের সাথে আরেকটা পেজ লাগালে পরে দেখছি কি হচ্ছে, তাদের মধ্যে ফ্রিকশন কাজ করছে, হ্যাঁ না না বলো? ফ্রিকশন কাজ করছে। ফ্রিকশন কাজ করার জন্য আমাদের কি হচ্ছে, এখানে দুটো পেজকে আমরা আলাদা করতে পারছি না, ঠিক আছে? আস্তে আস্তে আলাদা করে নাও, অসুবিধা নাই। ক্লিয়ার? একটু সময় লাগবে, সময় সাপেক্ষ, এদিকে তাকাবে আর আলাদা করো কথা। তো ঘর্ষণ বল নিয়ে কি আমরা বুঝাতে পেরেছি? ক্লিয়ার? 1 মিনিট দাঁড়াও। তাহলে বুঝাতে পারলাম ব্যাপারটা আমি, যে তরলের ঘনত্ব চাপ সম্বন্ধে, এই সরি ফ্রিকশন বা ঘর্ষণ সম্বন্ধে। ক্লিয়ার হলো? ওকে, এবার আমরা পড়বো তরলের ঘনত্ব ও চাপ, পরের টপিক। তাহলে ঘর্ষণ বল নিয়ে কোনো সমস্যা আছে? আমরা বইয়ে রিডিং যা পড়লাম তার থেকে কি অনেক বেশি এখন শিখলাম, হ্যাঁ না না বলো? বইয়ে রিডিং কি ছিল? কিছুই ছিল না, তার থেকে কি এটা অনেক বেশি শিখলাম, হ্যাঁ না না বলো? দুটো কথা মাথায় রাখবে, আমরা ওজন নিয়ে আগের দিন অনেকবার পড়ালাম। ওজন মাপার যন্ত্রের নাম কি স্যার? স্প্রিং তুলা যন্ত্র। আর ভর মাপার যন্ত্রের নাম কি স্যার? সাধারণ তুলা যন্ত্র। কি বললাম? সাধারণ তুলা যন্ত্র। এই দুটো মেনশন আমার আগের দিন করা হয়নি। ক্লিয়ার? তাহলে আমরা এবার পড়বো ঘনত্ব কাকে বলে। স্যার ঘনত্ব কাকে বলে? না তো ঘনত্ব বলছে একক আয়তনের ভরকে একক
আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে আমরা কি বলছি, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, এটা মাথায় রাখবো সংজ্ঞা। তাহলে সংজ্ঞাটা কি স্যার, একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলছি। তাহলে কোন জায়গায় যদি একক আয়তনের ভর মাপো, যা পাবা সেটা হচ্ছে ঘনত্ব। বেসিক্যালি ঘনত্বকে আমরা এভাবে লিখি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন, এটা মাথায় রাখবা। ঘনত্ব মানে কি হয়, ভর বাই আয়তন। আই হোপ আগের দিন দুটো অঙ্ক করিয়েছিলাম আমরা, নাকি মনে পড়ছে? মনে পড়ছে। তাহলে ঘনত্ব সমান কি হয় স্যার, ভর বাই আয়তন। তাহলে এই হচ্ছে ঘনত্ব। একক আয়তনের ভরকে আমরা বলছি ঘনত্ব। তাহলে একক আয়তনের ভরকে কি বলছি আমরা, ঘনত্ব। কোন জায়গায় আমাদের কাছে 5 কেজি পদার্থ আছে এবং তার 5 কেজি ভরের আয়তন দেখছি 10 লিটার। তাহলে 1 কেজি ভরের আয়তন কত হবে স্যার, 2 লিটার। তাহলে তার ঘনত্ব কি 2 কেজি পার লিটার, হ্যাঁ না না বলো, তাই না? এরকম টাইপের। তাহলে এরকম ভাবে ভাবতে পারো যে, উল্টো বললাম হয়তো আমি, হাফ কেজি পার লিটার হবে, কারণ 10 লিটারের ভর যদি 5 কেজি হয়, 1 লিটারের ভর কত হবে, 0.5 কেজি। তো যাই হোক, বেসিক্যালি একক আয়তনের ভরকে আমরা কি বলছি স্যার, ঘনত্ব। এখন যদি ঘনত্বের একক দেখি, তাহলে ঘনত্বের সিজিএস একক কি হবে স্যার, না তো ঘনত্বের সিজিএস একক হচ্ছে গ্রাম পার সেমি কিউব। এটাকে তুমি এভাবেও লিখতে পারো, গ্রাম সেমি টু দি পাওয়ার -3, নাকি রে, হ্যাঁ না না বল। তাহলে সিজিএস একক হবে গ্রাম পার সেমি কিউব, এটা কিউব আছে মাথায় রাখবা, গ্রাম পার সেমি কিউব, এটা কিউব। এটাকে আমরা গ্রাম সেমি টু দি পাওয়ার -3 লিখতে পারি। আর একটা পদ্ধতিতে হয় এসআই পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতিতে কি হবে স্যার, না তো এসআই পদ্ধতিতে হবে কেজি পার মিটার কিউব। এটাকে আমরা কি লিখতে পারি স্যার, কেজি মিটার টু দি পাওয়ার -3। তাহলে এই দুটো পদ্ধতিতে আমরা সিজিএস আর এসআই পদ্ধতিতে একক বার করলাম। আমরা সম্পর্ক বানাতে পারবো এদের মধ্যে সম্পর্ক ভালো করে বুঝবো, ভালো করে বুঝবো। বলো, 1 কেজি বাই 1 মিটার কিউব, এটা মানে কি 1 কেজি পার মিটার কিউব, হ্যাঁ না না বলো, ভালো করে দেখো। 1 কেজি পার মিটার কিউব মানে কি 1 কেজি মিটার কিউব, হ্যাঁ না না বলো, এটাই তো স্যার। এবার বলো, 1 কেজি কে যদি আমরা গ্রামে কনভার্ট করি, গ্রাম 1 কেজি মানে কত গ্রাম হয় স্যার, না তো 1 কেজি মানে তো স্যার 1000 গ্রাম হয়, 1 কেজি মানে তো স্যার 1000 গ্রাম হয়। আর 1 মিটার কিউব মানে কত সেমি কিউব, ভালো করে বুঝবা। আগে বলো 1 মিটার মানে কত সেন্টিমিটার হয় স্যার, 100। তাহলে 100 সেমি, ভালো করে বোঝো, 1 মিটার মানে কত সেমি স্যার, 100 সেমি। কিন্তু মাথার উপর কি আছে স্যার, কিউব। তাহলে আমাকে কি এর কিউব করতে হবে, হ্যাঁ না না বলো তো, বুঝতে পারলাম ব্যাপারটা। তাহলে 1 মিটার মানে কত হচ্ছে স্যার, 100 সেমি। কিন্তু মিটারে যেহেতু কিউব আছে, সেমিতেও কি করে দেবো স্যার, কিউব করে দেবো, বুঝতে পারলাম ব্যাপারটা। তাহলে এটাকে যদি ঠিকঠাক করে করো, তাহলে স্যার 1000 ওপরে থাকবে আর নিচে কত থাকবে স্যার, 100-র পর দুটো, একের পর কটা শূন্য, 6টা শূন্য, হ্যাঁ না না বলো তো। কারণ দেখো 100 কে যদি 3 বার গুণ করো, 100 100 100 কত হবে স্যার, একের পিছনে 6টা শূন্য। আর পরে থাকবে স্যার গ্রাম, আর নিচে পরে থাকবে সেমি কিউব। যদি কাটাকুটি করো তাহলে 3টে শূন্য কেটে যাবে। তাহলে আমরা এখানে একটা কথা লিখতে পারবো, 1 কেজি পার মিটার কিউব মানে হবে 1/1000 গ্রাম পার সেমি কিউব। এটা কিন্তু মাথায় রাখবো আমরা। তাহলে এই সম্পর্কটা আমরা একটু মাথায় রাখবো যে ঘনত্বর এসআই থেকে সিজিএস পদ্ধতিতে যাওয়ার জন্য আমরা এরকম টেকনিক ইউজ করব। 1 কেজি পার মিটার কিউব মানে হবে 1/1000 গ্রাম পার সেমি কিউব। তাহলে 1 কেজি পার মিটার কিউব মানে হবে 1/1000 গ্রাম পার সেমি কিউব। এটা আমরা একটু মাথায় রাখবো, অবভিয়াসলি এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে আমার কাছে যদি গ্রাম পার সেমি কিউবে কোনো ঘনত্ব দেয়, এসআই নিয়ে যেতে গেলে তাকে 1000 দিয়ে গুণ করতে হবে। ভালো করে বোঝো, ভালো করে বোঝো। দেখো এই দেখো, লোহার ঘনত্ব, লোহার ঘনত্ব 7.4 গ্রাম পার সেমি কিউব। এটা কোন পদ্ধতিতে আছে স্যার, এদিকে, হ্যাঁ না বলো। এবার যখনই আমি এখান থেকে এখানে আসবো, এখান থেকে এখানে, মানে গ্রাম পার সেমি কিউব থেকে কোথায় যাবো স্যার, কেজি পার মিটার কিউব। ভালো করে বোঝো, গ্রাম পার সেমি কিউব থেকে কোথায় যাবো স্যার, কেজি পার মিটার কিউব। যখনই গ্রাম পার সেমি কিউব থেকে কেজি পার মিটার কিউবে যাব, সেই লোহার ঘনত্বটাই হয়ে যাবে স্যার 7.4 এর সাথে কত গুণ করব, 1000 দিয়ে কেজি পার মিটার কিউব লিখে নেবো। পার্থক্যটা কি বুঝতে পারছো? তার মানে গ্রাম পার সেমি কিউব থেকে যখনই কেজি পার মিটার কিউব যাবা, কত দিয়ে গুণ করবা স্যার, 1000। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? গ্রাম পার সেমি কিউব থেকে যখনই কেজি পার মিটার কিউবে যাব, কত দিয়ে গুণ করবো স্যার, 1000। সেজন্য 7.4 গ্রাম পার সেমি কিউব হলে 7.4 ইন্টু কত হয়ে যাবে স্যার, 1000 কেজি পার মিটার কিউব। আমি কি বলতে পারছি ব্যাপারটা? তাহলে ঘনত্বকে যখনই 7.4 গ্রাম পার সেমি কিউব থেকে এসআই নিয়ে যাব, তাহলে কত হয়ে যাবে স্যার, এইটা। ক্লিয়ার হলো? বলতে পারছি? তাহলে আমরা যদি এটাকে মোটামোটা করে লিখি, ভালো করে দেখো। তাহলে সিজিএস, এটা সিজিএস। বলো, সিজিএস থেকে যখন এসআই যাব,
তখন কত দিয়ে গুণ করতে হবে স্যার? 1000 দিয়ে। হ্যাঁ না বলো। আর এসআই থেকে যখন সিজিএস এ যাবো তখন কি করতে হবে? 1000 দিয়ে ভাগ। হ্যাঁ না বল। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে সিজিএস এ হবে এসআই গেলে 1000 দিয়ে গুণ, আর এসআই থেকে সিজিএস এ গেলে 1000 দিয়ে ভাগ। আমি কি ঘনত্বর কনসেপ্ট পুরো বোঝাতে পেরেছি? হ্যাঁ না বলবে। আমি কি পুরো বোঝাতে পেরেছি? সবার ক্লিয়ার হয়েছে? ঘনত্বর টপিক ক্লিয়ার? বুঝতে পেরেছি? তুমি বুঝতে পেরেছো? তোমরা সবাই ক্লিয়ার হয়েছে সবার? ওকে। ঘনত্বের উপর উষ্ণতা ও চাপের প্রভাব। দেখো, ঘনত্বের উপর যদি উষ্ণতার প্রভাব বিবেচনা করো, উষ্ণতা বাড়ালে, ভালো করে বোঝো, উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বাড়ে। এটা সাধারণত লিখলাম, ব্যতিক্রম অনেক আছে। হ্যাঁ, ব্যতিক্রম অনেক আছে। এবার বলো, তুমি বলো, যদি আয়তন বাড়ে, নিচেরটা বাড়ে, তাহলে ঘনত্ব কি হবে স্যার? ভাবো, এইটা বাড়ছে, তাহলে এটা কি হবে স্যার? কমবে। লব আর হরের মধ্যে হর যদি বাড়ে তাহলে এটা কি হয়ে যাবে স্যার? কমবে না? হ্যাঁ না বলো, এটা কি হয়ে যাবে স্যার? কমবে। সেই জন্য দেখো, উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বাড়ে, তাহলে বলো তো, যদি আয়তন বাড়ে তাহলে ঘনত্ব কি হবে স্যার? ঘনত্ব কি হবে স্যার? কমবে। তাহলে আমরা বলবো স্যার, উষ্ণতা বৃদ্ধি করলে ঘনত্ব কি হবে? কমবে। তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে ঘনত্ব কি হচ্ছে স্যার? কমছে। তাহলে এবার বলো তো, উষ্ণতা হ্রাস করলে, তাহলে কি হবে স্যার? উষ্ণতা হ্রাস করলে কি লিখবো আমরা? ঘনত্ব কি হবে স্যার? বাড়বে। ঘনত্ব বাড়বে। কিন্তু এর ব্যতিক্রম আছে জলের ক্ষেত্রে। জলের ক্ষেত্রে ব্যতিক্রম দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, মানে উষ্ণতা বাড়ছে না কমছে স্যার? বাড়ছে। উষ্ণতা বাড়লে আয়তন কি হয় স্যার? বাড়ে। কিন্তু আয়তন কি হবে স্যার? কমবে। জলের ক্ষেত্রে এটা উল্টো হয়, আয়তন কি হবে স্যার? কমবে। তাহলে বলো তো, ঘনত্ব কি হবে? বাড়বে। তাহলে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে জলের আয়তন বাড়ে না স্যার, আয়তন কি হয়? কমবে। আর ঘনত্ব কি হবে স্যার? বাড়বে। আবার 4 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 10 ডিগ্রি সেলসিয়াস যাও, তখন আবার দেখবে আয়তন কি হবে? বাড়বে। আবার ঘনত্ব কি হবে স্যার? কমবে। এইটাকে বলা হয় জলের, কি বলবে? জলের ব্যতিক্রান্ত প্রসারণ। কি বলা হয়? জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে জলের ব্যতিক্রান্ত প্রসারণ জিনিসটা কি না? তো দেখা যায় 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কি হয়? বাড়তে থাকে। আয়তন কি হয়? কমে। আর 4 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড গেলে পরে কি হয় স্যার? আয়তন কি হয় স্যার? না তো আয়তন কি হয়? বাড়তে থাকে। আর ঘনত্ব কি হয়? কমতে থাকে। এটাকে আমরা বলছি জলের কি? ব্যতিক্রান্ত প্রসারণ। জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ক্লিয়ার হলো? চাপের প্রভাব কি হয় না? তো সাধারণত চাপ বাড়ালে পদার্থের ঘনত্ব কি হয়? বেড়ে যায়। তাহলে চাপ বাড়ালে ঘনত্ব কি হয়? বাড়ে। আর চাপ কমালে কি হয়? ঘনত্ব হ্রাস পায়। তাহলে চাপ বাড়ালে ঘনত্ব বাড়ে, চাপ কমালে ঘনত্ব কমবে। তাহলে চাপের আর উষ্ণতার প্রভাব কার উপর? ঘনত্বের উপর। আমি আই হোপ বোঝাতে পারলাম ঘনত্বের উপর চাপ আর উষ্ণতা কিভাবে প্রভাব বিস্তার করে। ঘনত্বের উপর চাপ আর উষ্ণতা কিভাবে প্রভাব বিস্তার করে, আই হোপ বোঝাতে পারলাম। কি না, তো জলের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আয়তন কি হচ্ছে স্যার? কমছে। ঘনত্ব কি হচ্ছে স্যার? বাড়ছে। আর 4 থেকে 10 পর্যন্ত আয়তন কি হচ্ছে স্যার? বাড়ছে। ঘনত্ব কি হচ্ছে স্যার? কমছে। চাপ বাড়ালে ঘনত্ব কি হয়? এবার বাড়ে। চাপ কমালে ঘনত্ব কি হয়? কমে। তাহলে আমরা এই কটা জিনিস মাথায় রাখবো। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সবার ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? এনি ডাউট, সমস্যা বলো? কোনো ডাউট? পরে পেয়ে যাচ্ছি। ওকে, এবার একটা অঙ্ক দেখি, চেষ্টা করি। বলছে কোন তরলের ভর কি দিয়েছে স্যার? ভর। তাহলে আমাকে কি দিয়েছে স্যার? ভর। ভর কত দিয়েছে স্যার? 1160 কেজি। হ্যাঁ না বলো, ভর দিয়েছে 1160 কেজি। আর কি? আয়তন 1 মিটার কিউব। আয়তন কত স্যার? না তো আয়তন হচ্ছে 1 মিটার কিউব। তাহলে ঘনত্ব কত? না স্যার, ঘনত্ব তো সোজা জিনিস। ঘনত্ব মানে কি স্যার? ঘনত্ব মানে কি স্যার? ভর বাই, ঘনত্ব মানে কি বলো? ভর বাই আয়তন। এবার দেখো ভর কত দিয়েছে তোমাকে?
স্যার ভর দিয়েছে 1160 কেজি, আর আয়তন কত দিয়েছে স্যার 1, তাহলে কত হয়ে গেল স্যার 1160 কেজি পার কি লিখবো স্যার মিটার কিউব। হ্যাঁ না বলো, কেন কেজি পার মিটার কিউব লিখলাম বলতো? কারণ এখানে কি আছে, কেজি আর কি আছে স্যার মিটার কিউব। হ্যাঁ না বল, কি আছে কেজি আর মিটার কিউব, যেহেতু কেজি আর মিটার কিউব আছে সেজন্য আমরা কেজি মিটার কিউব লিখলাম। ক্লিয়ার হয়েছে সবার? আমি কি বলতে পেরেছি? তাহলে কোন তরলের ভর 1160 কেজি এবং আয়তন 1 মিটার কিউব হলে আমরা এইভাবে ভাগ করে ক্যালকুলেট করতে পারবো তরলের ঘনত্ব। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তরলের ঘনত্ব কি সবার ক্ষেত্রে বোঝাতে পেরেছি আমরা? ঘনত্ব জিনিসটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে সবার? ঘনত্ব জিনিসটা কি বোঝাতে পেরেছি? অঙ্কটা হলো সবার বুঝতে পেরেছো? চলো ক্লিয়ার? পরে পেয়ে যাব, পরে পেয়ে যাব। হয়েছে সবার? বলো হয়েছে সবার? গেলাম। এবার পড়বো তরলের চাপ। তো দেখো পরের টপিক আমাদের নিশ্চয় তরলের চাপ থাকবে, দেখে নিতে পারো একবার তরলের চাপ। তাহলে আমরা প্রথমে পড়ছি তরলের চাপ। তরলের চাপ জিনিসটা কি? দিদি একটু ফোনটা ধরেন তো, কেউ ফোন করছে হয়তো, রেখে দিন। তরলের চাপ কাকে বলে? না তো তরলের চাপ বলতে বোঝায় যে ধরো আগের দিন যেটা বলছিলাম যে একটা আমার কাছে এখানে যদি বোতল থাকে, তাহলে এই বোতলের তরলের সাথে যদি জল ভরে রাখো তো তলের ওপর একটা কি হয় বল প্রয়োগ হয়। আর আগের দিনের পড়া যদি মনে থাকে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয়? চাপ। মনে পড়ছে? সেই জন্য আমরা চাপকে সংজ্ঞায়িত এইভাবেই করব যে তরলের চাপ জিনিসটা কি, না তো আমরা পড়বো একক ক্ষেত্রফলের উপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে। তাহলে তরলের চাপ বলতে কি বোঝে? একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে তরল যে চাপ বল প্রয়োগ করে, তরল যে বল প্রয়োগ করে। তাহলে একক ক্ষেত্রফলের উপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলছি আমরা কি তরলের চাপ। তাহলে একক ক্ষেত্রফলের উপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় তরলের চাপ। আই রিপিট, একক ক্ষেত্রফলের উপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় তরলের চাপ। তাহলে এটা হচ্ছে তরলের চাপ। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যা বল প্রয়োগ হবে সেটাকে কি বলছি? তার চাপ। একক ক্ষেত্রফল। একক ক্ষেত্রফল এই কারণ কি, তোমার যতই ক্ষেত্রফল হোক একক ক্ষেত্রফলের উপর লাগবে। 5 মিটার বর্গ মিটার, 5 বর্গ সেমি যাই হোক, তোমাকে বার করতে হবে প্রতি ক্ষেত্রফলে। সেজন্য আমরা চাপকে এইভাবে লিখি যে চাপ সমান, বলো কি জানো? চাপ সমান আগের দিন পড়িয়েছিলাম বল বাই কি হয়? বল বাই ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে চাপের ফর্মুলা। চাপ মানে মাথায় রাখবি বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপ মানে বল বাই ক্ষেত্রফল। পি সমান হয় এফ বাই এ। পি মানে কি রে? পি মানে হচ্ছে প্রেসার। প্রেসার মানে কি বলতো? চাপ। এফ মানে কি বলতো? ফোর্স। ফোর্স মানে কি স্যার? বল। আর এ মানে কি বলতো? এরিয়া। এরিয়া মানে কি হবে? ক্ষেত্রফল। তাহলে প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, প্রযুক্ত বল ইনটু ক্ষেত্রফল, সরি বল বাই ক্ষেত্রফল, এটাকে আমরা চাপ বলি। সো প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। তাহলে তরলের চাপ মানে হবে প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। তাহলে চাপ মানে হচ্ছে কি স্যার? বল বাই ক্ষেত্রফল। আমি কি ঠিক লিখছি? বল বাই ক্ষেত্রফল চাপ মানে। তাহলে চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের উপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে কি বলছি স্যার? চাপ। চাপের যদি একক দেখো, তাহলে সিজিএস পদ্ধতিতে চাপের একক হচ্ছে স্যার ডাইন পার সেমি স্কোয়ার, যেটাকে বলা হয় ডাইন প্রতি বর্গ সেমি। তাহলে চাপের সিজিএস পদ্ধতিতে একক কি হবে স্যার? ডাইন পার সেমি স্কোয়ার, মানে কি ডাইন প্রতি বর্গ সেমি। তাহলে সিজিএস পদ্ধতিতে চাপের একক কি হবে স্যার? ডাইন পার সেমি স্কোয়ার, মানে কি হবে স্যার? ডাইন প্রতি বর্গ সেমি। সিজিএস পদ্ধতিতে চাপের একক কি বাবা? ডাইন পার সেমি স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে চাপের একক কি হবে? ডাইন পার সেমি স্কোয়ার। ক্লিয়ার? আর এসআই পদ্ধতিতে কত হবে তাহলে বলো তো? এসআই পদ্ধতিতে কত হবে চট করে বলো? নিউটন পার মিটার স্কয়ার। এটাকে কি বলি আমরা বলো তো? পাস্কাল। এটাকে কি বলি আমরা? পাস্কাল। তাই মাথায় রাখবা নিউটন পার মিটার স্কয়ার, এটা মানে হচ্ছে পাস্কাল। তাহলে চাপের সিজিএস একক কি হচ্ছে স্যার? ডাইন পার
সেমি স্কোয়ার। এসআই একক কি হচ্ছে স্যার নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে আমরা কি বলছি পাস্কাল। এবার এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা একটু ভালো করে দেখবো। দেখো বলো 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার, ভালো করে তাকাবা। 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার মানে কি নিউটন পার মিটার স্কোয়ার, হ্যাঁ না বলো তো। এবার বলো 1 নিউটন মানে কত ডাইন হয় বাবু বলো তো, 1 নিউটন মানে কত ডাইন হয় নীলের পরের জন, কত হয় 1 নিউটন মানে কত ডাইন, আগের দিন করিয়েছিলাম কত হয় 10 টু দি পাওয়ার 5 ডাইন, লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম তো 1 নিউটন সমান কত হয় 10 টু দি পাওয়ার, বসো মনে রাখবা সব পড়া। 1 নিউটন মানে স্যার 10 টু দি পাওয়ার 5 ডাইন। এবার বলো 1 মিটার স্কোয়ার আছে, আচ্ছা 1 মিটার মানে কত সেন্টিমিটার স্যার 100, তাহলে আমরা এখানে জানি স্যার ভালো করে তাকাবা 1 মিটার মানে কত সেমি স্যার 100 সেমি। আচ্ছা 100 সেমি কে কি আমরা 10 স্কোয়ার সেমি লিখতে পারবো, হ্যাঁ না বলো তো একবার, লিখতে পারবো তো। তাহলে এখানে দেখো তো 1 মিটার স্কোয়ার আছে মানে আমরা কি লিখবো স্যার 10 স্কোয়ার সেন্টিমিটার তার স্কোয়ার, হ্যাঁ না বলো, কে বুঝলে না বলো, দেখো ওইদিকে আমার এখানে কি আছে স্যার 1 মিটার স্কোয়ার আছে, হ্যাঁ না বলো কি আছে 1 মিটার স্কোয়ার। আচ্ছা 1 মিটার মানে কি স্যার 10 স্কোয়ার সেমি, তাহলে 1 মিটারের জায়গায় কি লিখলাম স্যার 10 স্কোয়ার সেমি, আর মাথার উপর কি আছে স্যার স্কোয়ার, স্কোয়ারটাকে কি বসিয়ে দিতে পারবো, হ্যাঁ না বলবে, কে বুঝনি বলো, কে বুঝনি বলো। তাহলে 1 মিটার মানে কত সেমি স্যার 10 স্কোয়ার সেমি, তাহলে 1 মিটারের জায়গায় 10 স্কোয়ার সেমি বসালাম, আর মাথার উপর কি বসেছিল স্যার স্কোয়ার, স্কোয়ারটাকে আবার বসিয়ে দিলাম স্যার, হ্যাঁ না বলো। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারবো স্যার ভালো করে তাকাবে একটু 10 টু দি পাওয়ার 5 ডাইন বাই আমি কি লিখবো 10 টু দি পাওয়ার 4 সেমি স্কোয়ার, হ্যাঁ না বলো, সূচক নিশ্চয় প্রত্যেকে জানো স্যার, স্কোয়ারের সাথে স্কোয়ার করলে স্কোয়ার হয়ে যাবে 4 হয়ে যাবে। এবার বলো তাকাও এদিকে 10 টু দি পাওয়ার 5 আর 10 টু দি পাওয়ার 4 কাটলে কি 10 পড়ে থাকে, হ্যাঁ না বলো, 10 টু দি পাওয়ার 5 এর সাথে 10 টু দি পাওয়ার 4 কাটলে কি 10 পড়ে থাকে, অঙ্ক বুঝো। আর এখানে কত হবে স্যার 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে কি হবে 10 ডাইন পার সেমি স্কোয়ার, তাহলে এটা মাথায় রাখবো 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে কি হবে 10 ডাইন পার সেমি স্কোয়ার। 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার এটা মানে হচ্ছে 10 ডাইন পার সেমি স্কোয়ার, 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে 10 ডাইন পার সেমি স্কোয়ার, এটা মাথায় রাখবো 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে কত হবে 10 ডাইন পার সেমি স্কোয়ার। বলো চাপ সম্বন্ধে এই জায়গাটা কি বোঝাতে পেরেছি, এখানে আর বুঝতে কোনো অসুবিধা, ক্লিয়ার সবার, সবার যেটা ক্লিয়ার হয়েছে বুঝেছো, আর কারোর ডাউট নেই, চলো চাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক দেখবে, এটা আমাদের বই আছে নাকি, এটা আমাদের বই বলতে স্টাডি ম্যাটেরিয়ালে দেওয়া আছে। কি কি আছে স্যার 1 এটিএম সমান এত পাস্কাল, এটা মাথায় রাখবি, এটাকে এইভাবে মনে রাখতে পারিস 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এভাবে মাথায় রাখতে পারিস। তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার বা সরি 1 এটিএম, এটিএম মানে বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ, কি বলা হয় এটিএম মানে বায়ুমণ্ডলীয় চাপ, এর পুরো নাম হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার এটিএম, অ্যাটমসফেরিক প্রেসার বা এটিএম। এই ফোনটা একটু দেন তো, আর ফোন এসেছিল, এটিএম বা অ্যাটমসফেরিক প্রেসার, ওকে। তাহলে বেসিক্যালি 1 এটিএম সমান 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। টর হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের একটা একক, মাথায় রাখবো 1 টর মানে হয় 133.322 পাস্কাল, 1 টর মানে হচ্ছে 133.322 পাস্কাল, এটা একটু মাথায় রাখবো আমরা। এটা হচ্ছে পিএসআই মানে কি হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ বা পাউন্ড ফোর্স পার স্কোয়ার ইঞ্চ, তাহলে পিএসআই এর মানে হচ্ছে পাউন্ড ফোর্স পার স্কোয়ার ইঞ্চ, 1 পাউন্ড ফোর্স পার স্কোয়ার ইঞ্চ মানে হচ্ছে 6894 প্রায় পাস্কাল। আবার মাথায় রাখবা 1 এটিএম মানে হয় 760 টর, 1 বার মানে একের পিছনে 5টা শূন্য পাস্কাল হয়, আর 1 ডাইন পার সেমি স্কোয়ার তো বুঝিয়ে দিলাম আমি 0.1 পাস্কাল। এটা পারলে মনে রাখবা, না পারলে দরকার নাই, না পারলে দরকার নাই, পারলে মনে রাখার চেষ্টা করবো, ক্লিয়ার। এইগুলো কি জিনিস, বার কি এটিএম কি আমরা একটু পরে বোঝানোর চেষ্টা করছি, ক্লিয়ার হলো, একটু পরে বোঝানোর চেষ্টা করছি, এইটা মনে রাখার চেষ্টা করবে। এবার আমরা চাপ সম্বন্ধে যদি কিছু ঘটনা দেখি, নদী বাঁধের অথবা নদীর স্তম্ভের অভ্যন্তরে নিচের দিকটা চওড়া করা হয় কেন, এটা ধরো নদী আর এটা বাঁধ, দেখবে বাঁধের এই দিকটা একটু মোটা করা হয়, হ্যাঁ না বলো,
নিচের দিকটা মোটা করা হয় কেন স্যার? আগের দিন পড়িয়েছিলাম যে গভীরতা বাড়লে চাপ কি হয় স্যার? বাড়ে। হ্যাঁ না বলো? তো এখানে চাপ বেশি হবে না এখানে চাপ বেশি স্যার? এখানে চাপ বেশি। তো এখানে চাপ বেশি মানে এখানে চাপ যদি বেশি হয় তাহলে একে রোধ করার জন্য এই জায়গাটা আমাকে কি রাখতে হবে স্যার? মোটা করতে হবে। হ্যাঁ না বলো? বুঝতে পেরেছি না পারিনি? তাহলে বাঁধের নিচের দিকটাকে আমরা কেন মোটা করব স্যার? কারণ আমরা জানি যত গভীরতা বাড়ে তত জলের চাপ কি হয় স্যার? বাড়তে থাকে। এবার চাপ যদি বেড়ে যায় তাহলে সেই জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য বাঁধকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি? বাঁধের তলদেশটাকে কি করে দেবো স্যার? মোটা করে দেবো। মোটা করে দিলে কি হবে? সে সেখানকার চাপটাকে সহ্য করতে পারবে। এম আই রাইট অর এম আই রাইট? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? সেম ভাবে ভোঁতা আলপিনের পরিবর্তে তীক্ষ্ণ ধারালো আলপিনের অগ্রভাগ ক্ষেত্রফল ক্ষুদ্রতর মানের হয়। তার ফলে কি হয়? দেখো তোমার কাছে ধরো একটা আলপিন আছে, আলপিনটা এরকম, আর একটা আলপিন আছে, আলপিনটা ঠিক এরকম। কোন আলপিনটা দেওয়ালে সহজে ঢুকবে স্যার? এটা ঢুকবে সহজে। কেন স্যার? দেখো এটা সরু আছে, সরু আছে বলে এর ক্ষেত্রফল কি হবে স্যার? কম। ক্ষেত্রফল কি হবে স্যার? কম। আগে কি বোঝালাম? চাপ মানে কি স্যার? আগে বুঝলাম চাপ মানে বল বাই ক্ষেত্রফল। চাপ মানে কি স্যার? বল বাই ক্ষেত্রফল। এবার বলো ক্ষেত্রফল বাড়লে চাপ কি হবে স্যার? কমবে। ক্ষেত্রফল কমলে চাপ কি হবে স্যার? ভালো করে বুঝো, ক্ষেত্রফল বাড়লে চাপ কি হবে? কমবে। ক্ষেত্রফল কমলে চাপ কি হবে? তো ক্ষেত্রফল কমলে যদি চাপ বাড়ে তাহলে বলো তো এখানকার ক্ষেত্রফল বেশি, এখানকার ক্ষেত্রফল কম, তাহলে যেখানকার ক্ষেত্রফল কম সেখানে চাপ কি হবে স্যার? বেশি। যেখানকার ক্ষেত্রফল বেশি সেখানকার চাপ কি স্যার? তাহলে আমি যদি দুটোকেই দেওয়ালে ঠুকি, এখানে চাপ বেশি এখানে চাপ কম, দেওয়ালে কোনটা ঢুকবে স্যার? যেটা চাপ বেশি। বুঝতে পারলাম ব্যাপারটা? সেই জন্য কি হয় আমাদের ওই ভোঁতা আলপিনের বদলে সরু আলপিন গুলো দেওয়ালে সহজে ফুটো হয়ে যায়। বুঝতে পারলাম? একটা পাউরুটি কাটার যে ছুরিগুলো আছে, নাইফ ছুরি, সেই ছুরি দেখবে দুটো অংশ থাকে, একদিকটা ভোঁতা অংশ থাকে আর একদিকটা কি থাকে? ধারালো অংশ। আমরা যখন ছুরি দিয়ে পাউরুটি কাটি ভোঁতা অংশ দিয়ে কোনোদিন কাটি না, আমরা কি করি? ধারালো অংশ দিয়ে কাটি। কেন স্যার ধারালো অংশ দিয়ে কাটেন কেন? কারণ ধারালো অংশ দিয়ে কাটলে ধারালো অংশের ক্ষেত্রফলটা কি হয় স্যার? কম হয়। ক্ষেত্রফল যদি কম হয় চাপ কি হবে স্যার? বেশি হবে। চাপ বেশি বলেই তো পাউরুটিটা পট করে কেটে যাবে। হ্যাঁ না বলো? ঘুড়ি ওড়ানোর মাঞ্জা সুতো খুব পাতলা হয় বলে দেখবে হাত অনেক সময় কেটে যায়। কিন্তু ঘুড়ি ওড়ানোর সুতোর বদলে আমরা যদি এরকম বড় বড় দড়ি ইউজ করতাম তাহলে আমাদের হাত কোনোদিন কাটতো না। কেন বলতো? এর ক্ষেত্রফলটা কি স্যার? বেশি। ক্ষেত্রফল বেশি বলে চাপ কি হবে স্যার? কম। তাহলে এখানে হাত কাটার চান্স কি হয়ে যাবে স্যার? কম। কিন্তু আমি যদি এরকম সরু সুতো নিই তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হয়ে যাচ্ছে স্যার? কম। চাপ কি হয়ে যাচ্ছে স্যার? বেশি। চাপ বেশি হয়ে গেলে কি হবে স্যার? এখান থেকে আমার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। বুঝতে পারলাম ব্যাপারটা না বুঝতে পারোনি? তাহলে যদি কারোর গলা কাটতে হয় কাটোইও না কোনোদিন, ইট ইজ নট লাইক দ্যাট যে আমি গলা কাটতে হয়, মাংস কাটতে হয় বা মাছ কাটতে হয়, ঠিক আছে, আরো ভালো কথা যে ধরো কাউকে মানে একটা মাছকে তুমি খুন করতে চাইছো কাইন্ড অফ, তাহলে পাতলা দড়ি ভালো নাকি মোটা? পাতলা। এবার পাতলা দড়ি যদি পলকা হয় তখন গলায় প্যাঁচ দিয়ে করলে দড়ি ভেঙে গেল, এরকম হলে হবে না, দড়িটাকে শক্ত তো, বুঝতে পারছো ব্যাপারটা? আমি কি ক্লিয়ার করতে পেরেছি পুরো জিনিসটা? বুঝতে পেরেছো সবাই? সবাই ক্লিয়ার হয়েছে? ওকে। এবার তরলের চাপের বৈশিষ্ট্য। আচ্ছা, আমাদের একটা টপিক এখানে লেখা হয়নি, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো লেখো কেন, টপিকটা তো লিখলাম আমি। দাঁড়ান, দেখছি। চলো তাহলে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে, প্রমাণটা একটু দেখবে, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা P সমান HDG প্রমাণ করবো আমরা। হ্যাঁ, এইটা প্রমাণ করবো আমরা। তো আমরা কি করলাম যে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা, তাহলে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে আমরা চাপের রাশিমালা শিখব। তো তার জন্য আমরা কি করছি, ধরো এরকম একটা চোঙ নিয়ে নিচ্ছি, চোঙ, এরকম একটা চোঙ, এটা একটা চোঙ কি দিয়ে তৈরি স্যার? জল দিয়ে তৈরি। চোঙটা জল দিয়ে তৈরি, জল দিয়ে তৈরি, পুরো জল আছে। হ্যাঁ, পুরো চোঙটা কি দিয়ে ভর্তি? জল দিয়ে ভর্তি, জল আছে।
বা ধরো কোনো একটা তরল আছে, তাহলে তরলের ঘনত্বটাকে আমরা ধরলাম কত স্যার? না তো তরলের ঘনত্বটাকে আমরা ধরলাম ডি। আর এই যে তরলটার যে চোঙ দিয়ে তৈরি, চোঙ, এটা চোঙ তো বুঝতে পারছো তো, সিলিন্ডার চোঙ, তাহলে এই চোঙের উচ্চতা এটাকে ধরলাম এইচ, আর ক্ষেত্রফল এটাকে ধরলাম এ। তাহলে চোঙের উচ্চতাটাকে আমরা ধরলাম কত স্যার? এইচ, আর ক্ষেত্রফলটাকে কত ধরলাম স্যার? মাত্র ক্ষেত্রফলটাকে ধরলাম স্যার এ। তাহলে চোঙের উচ্চতাটাকে ধরছি এইচ, আর ক্ষেত্রফলটাকে ধরছি আমরা এ, এরকম ধরলাম। ক্লিয়ার? এবার বলতো এর তলদেশে কত ক্ষেত্রফলের উপর চাপ কাজ করবে স্যার? এ ক্ষেত্রফলের উপর, হ্যাঁ না না বলো? তলদেশে কত ক্ষেত্রফলের উপর চাপ কাজ করবে স্যার? এ। কেন? এর ক্ষেত্রফলটাই তো এ। এবার তরলের ক্ষেত্রফলে যে চাপ কাজ করছে আমরা কি বলতে পারবো? অতএব স্যার চাপ সমান বল বাই ক্ষেত্রফল, হ্যাঁ না না বলো? হবে না হবে না বলবে? চাপ মানে কি এটাই, বল বাই ক্ষেত্রফল, হ্যাঁ না না বলো? এবার তোমরা বলো এখানে যে বলটা কাজ করবে সেই বলটা কি এর ওজন কাজ করবে, হ্যাঁ না না বলো তো? কারণ এখানে যে বলটা কাজ করবে এই পুরোটার ওজনটাই কি বল হিসেবে কাজ করবে, হ্যাঁ না না বলো? তাছাড়া এখানে আর কিছু বল আছে না স্যার? তাহলে এখানকার বল মানে কি আমরা বলতে পারি ওজন, হ্যাঁ না না বলো? সেই জন্য আমরা কি বলছি স্যার? ওজন বাই ক্ষেত্রফল, হবে না হবে না বলো? তাহলে চাপ মানে কি পেলাম? ওজন বাই ক্ষেত্রফল। আমরা এখন ওজন বার করবো, এখানকার ওজন কি বার করবো স্যার? ওজন আমরা কি বার করব? ওজন। আচ্ছা ওজন মানে কি স্যার? ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ, হ্যাঁ না না বলো তো? হবে না হবে না? আমি কি এটা শিখিয়েছিলাম যে কোন বস্তুর ওজন মানে কি হবে? ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ, এমজি, মনে পড়ছে? অভিকর্ষজ ত্বরণটাকে কি দিয়ে লিখেছিলাম স্যার? স্মল জি, মনে পড়ছে? তাহলে অভিকর্ষজ ত্বরণটাকে স্মল জি দিয়ে লিখেছিলাম, ওজন সমান ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এবার বলো তোমরা জানো কি জানো? না তো তোমরা জানো স্যার ঘনত্ব মানে কি হয়? আমরা জানি ঘনত্ব মানে ভর বাই আয়তন, হ্যাঁ না না বলো? তাহলে ঘনত্ব মানে যদি ভর বাই আয়তন হয় তাহলে বলো তো ভর মানে কি লিখবা তুমি? ভর মানে কি লিখবা তুমি? ঘনত্ব গুণিত, ঘনত্ব গুণিত কি লিখবা? আয়তন, হ্যাঁ না না বলো? তাহলে ভর মানে কি লিখবা? ঘনত্ব গুণিত আয়তন। আমি এটাই লিখতে চাইছি, ভর ইকুয়ালস টু ঘনত্ব গুণিত আয়তন। তাহলে আমি এখানে ওজন সমান লিখছি ঘনত্ব গুণিত আয়তন গুণিত অভিকর্ষজ ত্বরণকে আমরা কি দিয়ে লিখি স্যার? জি দিয়ে। ঠিক বলছি? এবার আয়তন মানে কি দেখো, মাথায় রাখবে এই চোঙের আয়তন মানে কি? চোঙের আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত ক্ষেত্রফল। তাই মাথায় রাখবে চোঙের আয়তন এটা মানে হয় দৈর্ঘ্য গুণিত ক্ষেত্রফল, এটা মাথায় রাখবা। আয়তন মানে হচ্ছে কি? দৈর্ঘ্য গুণিত ক্ষেত্রফল। এবার বলো দৈর্ঘ্য কত আছে স্যার এখানকার? এইচ, হ্যাঁ না বলো? দৈর্ঘ্য কত আছে স্যার? আর ক্ষেত্রফল কত আছে স্যার? তাহলে কি আয়তনটাকে আমরা এ এইচ দিয়ে লিখতে পারবো, হ্যাঁ না না বলো তো? আয়তনটাকে এইচ দিয়ে কেন লিখতে পারবো স্যার? দৈর্ঘ্য গুণিত কি হয় স্যার? ক্ষেত্রফল। দৈর্ঘ্য কত আছে স্যার? এইচ আছে দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল কত আছে স্যার? এ। তাহলে এ গুণিত এইচ, এটাকে কি তার কি বলবো স্যার? আয়তন, হ্যাঁ না না বলবে? তাহলে আমরা এখানে কি পেলাম স্যার? যে ওজন সমান ঘনত্ব, ঘনত্বকে কি দিয়ে লিখি আমরা? ডি দিয়ে। দেখো ঘনত্ব কি দিয়ে লেখা আছে? ডি দিয়ে। আয়তন মানে কত পেলি তুই? এ এইচ ইন্টু জি। এটাই কি তার ওজন, হ্যাঁ না না বলো? এটাই কি তার ওজন, হ্যাঁ না না বলবে? এটাই কি তার ওজন? আচ্ছা এই ওজনটাকে কি এখানে বসাতে পারবো, হ্যাঁ না না বলো? এই ওজনটা কি এখানে বসাতে পারবো? তাহলে চাপ সমান ওজন, ওজন কত স্যার? ডি গুণিত এ এইচ গুণিত জি বাই কত স্যার? ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত স্যার? এ। বলো হ্যাঁ না না? এবার এ এ কেটে গেলে চাপ সমান কত লিখবো? চাপ সমান লিখবো আমরা এইচ ডি জি। তাহলে চাপ সমান কি লিখবো? এইচ ডি জি। তাহলে চাপ সমান আমরা লিখলাম এইচ ডি জি। এইটা হচ্ছে প্রমাণ, চাপ সমান এইচ ডি জি। অর্থাৎ দেখো চাপ সমান গভীরতা গুণিত ঘনত্ব গুণিত জি। তার মানে আমি যত গভীরতা বাড়াবো চাপের মান তত কি হবে স্যার? বাড়বে। যত ঘনত্ব বাড়াবো চাপ তত কি হবে স্যার? বাড়বে। আগের দিন কি ক্লাসে বুঝিয়েছিলাম, হ্যাঁ না না বলো? পারদ নিয়ে উদাহরণ দিয়েছিলাম, মনে পড়ছে? যে আমরা যদি একটা এরকম বোতল নিই, দুটো রকম
দুটোতে একটাতে জল রেখেছি আর একটাতে কি রাখি আমরা, পারদ রাখি। তাহলে দেখবো যে যেটাতে পারদ আছে তার তলদেশ ভারী। কেন? কারণ ঘনত্ব যত বাড়বে চাপ তত কি হবে, বাড়বে। তাহলে এই প্রমাণটা তোমাদের পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়, যে প্রমাণ করো যে তরলের কোনো বিন্দুতে চাপ সমান কি হয়, গভীরতা h গুণিত ঘনত্ব d গুণিত কি হয়, অভিকর্ষ ত্বরণ g। বলতে পারলাম আমি? তাহলে চাপ সমান কি হবে স্যার, HDG। মাথায় থাকবে h মানে কি হচ্ছে স্যার, গভীরতা, d মানে কি হচ্ছে স্যার, ঘনত্ব, আর g মানে কি স্যার, অভিকর্ষজ ত্বরণ। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি ব্যাপারটা? বুঝতে পেরেছো সবাই? প্রমাণটা ভালো করে দেখে নাও, কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে বলো, বুঝিয়ে দেবো। প্রথমে কি করলাম না, তো আমি ধরে নিলাম তরলের ঘনত্ব কত স্যার, d, আর কি ধরলাম, চোঙের উচ্চতা h, আর কি ধরলাম, চোঙের ক্ষেত্রফল a। এখন আমরা জানি চাপ মানে বল বাই ক্ষেত্রফল, আর আমরা এখানে দেখলাম যে বল মানে তার ওজনটাই কাজ করবে এই জায়গাটায়, সেই জন্য আমরা ওজন বাই ক্ষেত্রফল লিখলাম। দেখো আমরা ওজনটাকে বার করেছি, ওজন মানে কি, ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ, আর ভর মানে জানি স্যার ঘনত্ব গুণিত আয়তন ইনটু জি পেয়ে গেলাম। আয়তন মানে এখান থেকে বার করে নিলাম, আয়তনটা কত হলো স্যার, দৈর্ঘ্য গুণিত ক্ষেত্রফল h বসালাম, বের করে নিলাম। ক্লিয়ার হয়েছে? এই একটা ছোট্ট প্রমাণ আমরা এখানে পেলাম। এবার তরলের চাপের বৈশিষ্ট্য। তরলের চাপের বৈশিষ্ট্য যদি দেখো, তো প্রথমত দেখো যে অভ্যন্তরে থাকা যে কোনো বিন্দুতে তরল সর্বদা ঊর্ধ্বচাপ, নিম্নচাপ ও পার্শ্বচাপ দেয়। আমরা আগের দিন বুঝিয়েছিলাম, হ্যাঁ না বলো? যে আমরা বলেছিলাম একটা বোতল যদি নিই আমরা, সেই বোতলে যদি চারিদিকে ফুটো করি তাহলে দেখা যাবে চারিদিক থেকে জল বেরোচ্ছে। তার মানে জল সর্বদা কি করছে, পার্শ্বচাপ দেয়। জল নিচেও চাপ দেয়, জল ওপরেও চাপ দেয়। তাহলে জল একটা বিন্দুতে সব দিকে সমানভাবে চাপ দেয়। সেই জন্য দেখো পরের পয়েন্টটা আছে, স্থির তরলের মধ্যে যে কোনো গভীরতায় অবস্থিত কোনো বিন্দুতে চাপ সব দিকে সমান হয়। অর্থাৎ চাপ কোনো একটা বিন্দুতে সব দিকে সমানভাবে চাপ দেয়। তাহলে তরল কোন একটা বিন্দুতে যে কোনো গভীরতায় চাপ সব দিকে কি হয়, সমান হয়। 3 নম্বর পয়েন্টটা কি বলছে দেখো, স্থির তরলের মধ্যে যে কোনো বিন্দুতে ওই তরলের ওপর দেওয়া চাপ বিন্দুটির গভীরতা, তরলের ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণের মানের উপর নির্ভর করে। তার মানে HDG নাকি রে, হ্যাঁ না বল? H মানে কি, গভীরতা, D মানে কি স্যার, ঘনত্ব, আর G মানে কি স্যার, অভিকর্ষজ ত্বরণ। তাহলে এগুলোর মানের উপর নির্ভর করবে, হ্যাঁ না বলবে? তাহলে আমরা এখানে দেখলাম HDG এর উপর নির্ভর করছে স্থির তরলের মধ্যে যে কোনো বিন্দুতে। ক্লিয়ার? তাহলে বলো তো গভীরতা বাড়লে চাপ কি হবে স্যার, বাড়বে। গভীরতা কমলে চাপ কি হবে, কমবে। সেই জন্য আমরা আগের দিন উদাহরণ দিয়েছিলাম, এই বোতলের মাথায় একটা ফুটো করলাম, নিচে একটা ফুটো করলাম, কোন দিক দিয়ে জল বেশি পড়বে স্যার, নিচ দিয়ে। কেন, নিচের গভীরতা কি স্যার, বেশি। তাহলে চাপ কি হবে স্যার, বেশি। চাপ বেশি হওয়ার জন্য জল জোরে পড়বে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তরলের মধ্যে একই অনুভূমিক রেখায় বা তলে সব বিন্দুতে চাপ সমান। উদাহরণ দিচ্ছি, ধরো আমার কাছে এরকম দুটো বোতল আছে কানেক্টেড, ভাবো, ঠিক আছে? এই এখানকার জল এতটা লেভেলে আছে আর এখানকার জল ধরো এতটা লেভেলে আছে। এখানকার একটা বেদ মানে কোনো একটা বাধা দেওয়া আছে, বাধাটাকে যদি তুলে দাও তাহলে কিছুক্ষণ পর কি দেখবে, কিছুক্ষণ পর দেখবে যে দুটো তরল এক লেভেলে চলে এসছে, হ্যাঁ না বলো? অর্থাৎ তরল তল সবসময় একই লেভেলে থাকে, সেজন্য একই বিন্দুতে সব জায়গায় চাপের পরিমাণ কি হয়, সমান হয়। এই সমান চাপের জন্যই কিন্তু তরলের যে কোনো একটা অনুভূমিক রেখা সব সময় কি হয়, অনুভূমিকই হয়, ওটা অন্য রকম হয় না, সর্বদা কি হবে, অনুভূমিক হবে। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? তাহলে কিছু না পারলেও 3টে পয়েন্ট মনে রাখতে হবে। কি বলো, কিছু বলছিলে? কিছু না পারলেও এই 3টে পয়েন্ট মনে রাখতে তোমাদেরকে হবে। ক্লিয়ার হয়েছে? 3টে পয়েন্ট মনে রাখতে হবে। ওকে, নেক্সট, সমোচ্চশীলতা ধর্ম। এই ডায়াগ্রামটা তোমাদের নোটসে পেয়ে যাবে, তোমরা একবার খুলে দেখে নিতে পারো। তোমরা নিশ্চয়ই পেয়েছো। পেজ নাম্বার কত? 9 পেজ নাম্বার দেখো নোটসে। না, পেজ নাম্বার 9 এর নোটসে দেখো যে একই লেভেলের জল দেখো সবসময় এক হাইটে থাকছে, হ্যাঁ না বলো? অর্থাৎ তুমি এখানে দেখতে পাচ্ছ যে তরল তল সর্বদা একই লেভেলে থাকছে, হ্যাঁ না বলো? ধরো কোন রকম ভাবে, ধরো আমি এমন উদাহরণ দিচ্ছি, ধরো ধরো কোনো সময় যদি এরকম হয়, দেখা গেল যে এখানকার তরল তলটা এতটা, তরল তলটা এতটা আছে, হ্যাঁ, ভালো ভালো করে বোঝো, এতটা আছে তরল তল, আর এখানকার তরল তল ধরো এতটা আছে, এতটা, এগুলো নাই, এটা নাই, এটা হোয়াইট করে দিই। তাহলে এখানকার তরল তল নাই, ধরে নাও এটা নাই, ঠিক আছে? এই এতটা আছে ধরে নাও, নিশ্চয় বুঝতে পারছো এবার, ঠিক আছে? নাই। আবার ধরো এটার তরল তল যা আছে এতটা থাকলো, আচ্ছা এটার তরল তল ধরো এতটা আছে, এতটা তরল তল আছে। এবার আমি যদি এই সবগুলোকে যুক্ত করে দিই, তাহলে তোমার মনে হতে পারে যে স্যার এই দুটো লেভেল দেখুন এদের থেকে উপরে আছে, আবার এর লেভেল ডাউন আছে।
তাহলে সবগুলোকে যদি কানেক্টেড করে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে সমস্ত জায়গা থেকে তরল সরে গিয়ে এক লেভেলে চলে আসবে। তাহলে তরল তল সর্বদা কি হয়, একই তলে থাকতে চায়, হ্যাঁ কিনা বলো, একই তলে। তাহলে তরল তল সর্বদা একই তলে থাকতে চাই, এই ধর্মকেই বলা হয় তার সমোচ্চশীলতা ধর্ম, আমাদের নোটসে এটা দেওয়া আছে দেখবে। তাহলে তরল তল সর্বদা একই তলে থাকতে চায়, সর্বদা এক লেভেলে থাকতে চায়, এটাকে বলছি সমোচ্চশীলতা ধর্ম। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরো ধরো আমার কাছে একটা সরু, এর অনেক সরু লম্বা নল আছে, এরকম পুরো জল, এতটা জল আছে, দিয়ে এটার সাথে কানেক্ট করা আছে একটা একটা বড় জার, কিন্তু এতে এতটা জল আছে, কিন্তু এই জলটা অনেকটা এর তুলনায়, হ্যাঁ না বলো, বুঝতে পারছো, মোটা। এবার এবার যদি আমি এখানকার নলটাকে ছেড়ে দিই তাহলে তোমার মনে হতে পারে যে স্যার এখানকার জল এইদিকে যাবে, কারণ এখানে জল বেশি, এটা কি হয় কোনোদিনও না স্যার, কি হবে স্যার এখানকার জল এইদিকে যাবে, হ্যাঁ না বলো। তার মানে দেখো দুটো জায়গার জল সর্বদা এমন ভাবে প্রবাহিত হয় যে এখানকার চাপ কি আছে বলতো, বেশি, এখানকার চাপ কি আছে, কম। কি করে বুঝলেন স্যার চাপ বেশি? কারণ চাপ মানে কি জানি আমরা স্যার, চাপ মানে জানি স্যার এইচ ডি জি, যদি এইচ বেশি হয় চাপ কি হবে স্যার, বেশি। তাহলে এখানকার যদি গভীরতা বেশি হয়, উচ্চতা বেশি হয়, তাহলে তলদেশের চাপ কি হবে স্যার, বেশি। চাপ যদি বেশি হয় তাহলে এদিক থেকে জল এদিকে ফ্লো হচ্ছে, সেই জন্য মনে রাখবি জল বা তরল বা প্রবাহী সবসময় উচ্চ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়, তাই সর্বদা উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। এটা তরল তলের বৈশিষ্ট্য বা তরলের বৈশিষ্ট্য, সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপ। মানে এখানকার জল যদি পুরো ভর্তি থাকতো আর এখানকার জল যদি নিচে থাকতো, এই সমস্ত জল এখানে চলে যেত, হ্যাঁ না বলো, যাতে করে দুটো লেভেল এক হয়ে যায়, দুটো লেভেল কি হয়ে যায়, এক হয়ে যায়। তার মানে আমরা একটু আগে বললাম যে একই অনুভূমিক রেখায় সব জায়গায় চাপ কি হবে, সমান। তাহলে বলতো এর চাপ, এর চাপ, এর চাপ, এর চাপ, সবার চাপ কি হবে স্যার, সমান। সেরকমই আমি যদি এখানে একটা লাইন টেনে দিই, সব জায়গায় চাপ কি হবে স্যার, সমান। ক্লিয়ার হলো ব্যাপারটা, বুঝতে পারলাম, ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি সবাইকে? সো আই হোপ সমোচ্চশীলতা ধর্মটা বুঝতে পেরেছি। এবার সমোচ্চশীলতা ধর্মের একটা উদাহরণ দেখো, দেখবে বাড়িতে জলের ট্যাঙ্কি সব সময় কোথায় রাখা হয় স্যার, ছাদের ওপরে, নাকি হ্যাঁ না বলো, কেন না? তো এখান থেকে যখন পাইপে করে আমি জল নামাবো, তাহলে জল এখান থেকে যখন ছাড়বে তখন জলের এখানকার জলটা যখন এখানে আসছে সেই জলটাও এই হাইটে উঠতে চাইবে, হ্যাঁ না বলো, কেন, একই লেভেলে জল থাকতে চাই। তার মানে আমি যখন এদিক দিয়ে জলটাকে ছাড়বো তখন এখানকার যে জল আছে সেই জলটাও চাইবে এত উঁচুতে উঠতে। সেই জন্য আমরা যদি সব থেকে টপে আমরা কি করি, আমরা সব থেকে টপে ট্যাঙ্কি রেখে দিই, তাহলে প্রত্যেকটা ফ্লোর আলাদা আলাদা ভাবে জল পেতে পারবো, হ্যাঁ না বলো। কেন, জল ওপর থেকে সবসময় কোন দিকে যাবে, নিচের দিকে, তাহলে উপরে চাপ বেশি, নিচে চাপ কি হবে স্যার, কম, তাহলে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে যাবে, বলে জল সবসময় কি হবে স্যার, ফ্লো হবে। সেই জন্য বাড়ির ট্যাঙ্কি সবসময় উপরে থাকে। এবার বলো তো এখান থেকে এইটুকুর চাপ বেশি না এখান থেকে এইটুকুর চাপ বেশি, স্যার এই চাপটা অনেক বেশি। সেই জন্য দেখবে যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে সেখানে জলের ফ্লো হু হু করে পড়ে, আর যে টপ ফ্লোরে থাকে সেখানে দেখবে জলের ফ্লো কি হয়, অনেক কম হয়। কেন কম হয়, এখানকার চাপের পার্থক্যটা কি স্যার, অনেকটাই কম, আর এখান থেকে এইটুকু চাপের পার্থক্য কি স্যার, বেশি। চাপের পার্থক্য বেশি হলে জল বেশি জোরে পড়বে, চাপের পার্থক্য কম হলে জল আস্তে আস্তে পড়বে। সেই জন্য টপ ফ্লোর সবসময় জলের ফ্লো আসতে হবে, আর গ্রাউন্ড ফ্লোরে মনে হবে ভাসিয়ে দিচ্ছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা, বুঝতে পেরেছি সবাইকে? বলো জলের সমোচ্চশীলতা ধর্ম নিয়ে কি সমস্যা আমাকে বলে ফেলো, জলের সমোচ্চশীলতা ধর্ম নিয়ে কি সমস্যা আমাকে বলে ফেলো, আছে সমস্যা, আছে, ওকে। এরই একটা প্রাকৃতিক উদাহরণ দেখা যায় আর্টেজিও কূপ, তোমরা হয়তো পড়েছো আর্টেজিও কূপ। আর্টেজিও কূপটা কি রকম হয় ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, যে আমরা দেখা যায় যেরকম বিভিন্ন শিলাস্তর আছে, বিভিন্ন শিলাস্তর, এবার এই শিলাস্তরের মধ্যে কিছু কিছু জায়গা থাকে এরকম, এরকম জায়গা থাকে, এটা গভীর অনেক বড়, হ্যাঁ এরকম ভাবো। এবার কি হয়, দেখা যায় যে এগুলো তো মাটি, এগুলো মাটি, এগুলো মাটি, সব এগুলো মাটি, কিন্তু দেখা যায় এই মাটির ভেতরেও একটা স্তর থাকে, কি স্তর স্যার, এরকম একটা মাটির স্তর থাকে, আর এই জায়গাটায় থাকে একটা হার্ড রক, মানে এই জায়গাটা হচ্ছে মোটা শিলা, এই দিক দিয়ে জল ভেদ করে যেতে পারে না, এই দিক দিয়ে জল ভেদ করে যেতে পারবে না, এদিক দিয়ে জল আর যেতে পারবে না। এবার তাহলে এখানটাতে কিছু পরিমাণ জল তোমার ট্র্যাপ হয়ে আছে, কিছু জল কি আছে, ট্র্যাপ হয়ে আছে, কিছু জল ট্র্যাপ হয়ে গেছে, জল জল ট্র্যাপ হয়ে গেছে, এরকম জল। এবার এই জলটা ট্র্যাপ হয়ে আছে মানে এখানকার জল চাইছে এই লেভেলে যেতে, হ্যাঁ না বলো, কিন্তু পারছে না, আর এখানকার জল চাইছে এই লেভেলে যেতে, তাহলে এদের মধ্যে এরকম ভাবে চলছে। এবার আমরা যদি কি করি, এক কাজ করি, এখানে একটা পাইপ পুঁতে দিই, একটা পাইপ পুঁতে দিই, পাইপটা কেমন হবে না, তো পাইপটা হাইটে ছোট হবে, এরকম পাইপ।
তাহলে ভাবো এখানকার জল চাইছে এই লেভেলে যেতে, মানে এখানকার জল এই দিক দিয়ে ফ্লো করে এই দিক দিয়ে উড়ে আসবে, হ্যাঁ না বলো, এই দিক দিয়ে, ঠিক বলছি না বলছি না? তাহলে এরকম একটা এই জায়গাটায় ন্যাচারালি ফোয়ারা পেতে পারো। কেন? এখানকার জল উড়ে আসছে, হ্যাঁ না বলো, এখানকার জল চাইছে উড়ে যেতে। সেই জন্য এটাকে বলা হয় আর্টেজিও কূপ। ফ্রান্সের আতোয়া শহরে প্রথম দেখা গেছিল। ফ্রান্সের আতোয়া শহরে প্রথম দেখা গেছিল এরকম একটা কল, যেটা বানানো হয়েছিল ন্যাচারালি, প্রাকৃতিক ভাবে। সেই জন্য এটাকে বলছি আমরা আর্টেজিও কূপ, আতোয়া শহরে পাওয়া গেছিল। তাহলে আর্টেজিও কূপ কি, বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে কি, কঠিন শিলাস্তর, কঠিন শিলা। এটা কি স্যার? মাটি। আর এটা কি? ট্র্যাপড ওয়াটার, হ্যাঁ না বলো, এখানে জল ট্র্যাপড হয়ে গেছে, আর এই জলটাই আমরা পাচ্ছি, ট্র্যাপড ওয়াটার, এই জলটাই আমরা পাচ্ছি। সো দিস ইজ ট্র্যাপড ওয়াটার। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে সবার ক্ষেত্রে? বুঝাতে পেরেছি? ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট আমাদের আর্টেজিও কূপ। বলো আর্টেজিও কূপ নিয়ে কার কি সমস্যা আমাকে বলে ফেলো চট করে। আছে সমস্যা? নেই। এবার আমরা পড়বো বায়ুমণ্ডলীয় চাপ, টরিসেলির পরীক্ষা। টরিসেলির পরীক্ষাটা ক্লাস 7 বোধহয় পড়েছিলাম আমরা নাকি? টরিসেলির পরীক্ষায় কি ছিল না তো স্যার, তিনি একটা পারদ পাত্র নিয়েছিলেন নাকি, মনে পড়ছে? একটা পারদ পাত্র, এবং এই পারদ পাত্রের মধ্যে তিনি 100 সেমি লম্বা একটা নল নিয়েছিলেন, মনে পড়ে? এবং সেই 100 সেমি লম্বা নলে পুরোটাই কি দিয়ে ভর্তি করেছিলেন? পারদ দিয়ে মাথাটাকে চিপে এরকম করে ভেতরে ভরে ছেড়ে দিয়েছিলেন। তো তিনি দেখলেন কি, যে পারদ 76 সেমি পর্যন্ত উঠছে, তার বেশি উঠছে না। তখন তিনি কি বললেন, যে বায়ুমণ্ডল কি করছে, আমার এখানে চাপ দিচ্ছে, এই চাপটা ভেতর দিয়ে উঠছে, দিয়ে কতটা পর্যন্ত থাকছে স্যার? 76 সেমি। অর্থাৎ বায়ুর চাপ 76 সেমি পারদকে তুলে রাখছে, হ্যাঁ না বলো? তাহলে আমরা কি বলতে পারি, বায়ুর চাপ 76 সেমি পারদের চাপের সমান, হ্যাঁ না বলো? সেজন্য আমরা কি ধারণা দিই, যে বায়ুর চাপ 76 সেমি পারদের চাপের সঙ্গে সমান। এই কারণ থেকে বা এখান থেকে প্রমাণিত হয় যে বায়ুর চাপ 76 সেমি পারদের চাপ, কারণ টরিসেলি পরীক্ষাটা করে দেখিয়েছিলেন এরকম ঘটনা ঘটে। অর্থাৎ কি হয়, পারদটা কতদূর উচ্চতা পর্যন্ত ওঠে? 76 সেমি। ক্লাস 7 পড়েছো, মনে করে দেখো। এবার এই যে 76 সেমি পারদটা উপরে উঠে রয়েছে, এর উপরে দেখো একটা গ্যাপ আছে, এটাকে বলা হয় টরিসেলির শূন্যস্থান। এই টরিসেলির শূন্যস্থানে সামান্য পরিমাণ, মাথায় রাখবে, পারদ বাষ্প থাকে। হ্যাঁ, সামান্য পরিমাণ পারদ বাষ্প থাকে। তাহলে এই টরিসেলির শূন্যস্থানে সামান্য পরিমাণ কি থাকে? পারদ বাষ্প থাকে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে স্যার বায়ুমণ্ডলীয় চাপ টরিসেলের পরীক্ষা থেকে যে 76 সেমি পারদের চাপ, এটাই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। 76 সেমি পারদের চাপ মানে 76 সেমি। আমি যদি এখানে 76 সেমি পারদ ভরে দিই, দিয়ে এরকম করে দেখি, তাহলে 76 সেমি পারদকে বায়ুমণ্ডল যে চাপ দেবে, সেই চাপটাই কি হচ্ছে? বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে 76 সেমি পারদের চাপটা আমরা পাচ্ছি কোথা থেকে? টরিসেলির পরীক্ষা থেকে। টরিসেলির পরীক্ষা থেকে আমরা জানতে পারি যে 76 সেমি পারদ যে চাপ দেয় তাকে কি বলছি? বায়ুমণ্ডলীয় চাপ। এবার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের জন্য দেখো আমাদের একটা ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া আছে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে স্যার? না তো যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ধরে নিই, কত স্যার? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। সো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এবং আমরা 45 ডিগ্রি অক্ষাংশে যাব। কত? দেখো এটাও থাকবে হয়তো 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে, উঁচুতে নয়, সমুদ্র পৃষ্ঠে 76 সেমি পারদের চাপ কে বায়ুমণ্ডলীয় চাপ বলে বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? তিনটে কথা আমরা উল্লেখ করেছি স্যার। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আর কি বলেছি? 45 ডিগ্রি অক্ষাংশ, আর কি বলেছি? 76 সেমি পারদের চাপ। তাহলে 0 ডিগ্রি সি উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে 76 সেমি পারদের চাপকে আমরা কি বলছি? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। বলতে পারলাম প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি? তাহলে এটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এবং এর মান এখন আমরা বার করার চেষ্টা করব। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান 76 সেমিকে কেন ধরা হলো? কারণ আগের যদি পরীক্ষাটা দেখো, টরিসেলির পরীক্ষা, সেই টরিসেলির পরীক্ষায় তুমি দেখেছো যে 76 সেমি পারদের চাপকে বায়ুমণ্ডল কি করে রাখতে পারছে? তুলে রাখতে পারছে। তো যেহেতু 76 সেমি পারদের চাপকে বায়ুমণ্ডল তুলে রাখতে পারছে, সেজন্য 76 সেমি পারদের চাপকে আমরা কি বলছি? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। 76 সেমি পারদের চাপকে কি বলছি? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। আমি কি ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? বলতে পেরেছি? এবার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করব। মান, ঠিক আছে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করব। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করব। দেখো, তাহলে আমরা যদি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করতে যাই,
তাহলে আমরা কি জানি স্যার, চাপ মানে কি হয় স্যার, এখনই পড়লাম এইচডিজি, হ্যাঁ না বলো তো, এইচডিজি, হ্যাঁ না বলো। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান যদি দেখো এইচডিজি, এবার তুমি বলো তো যে এইচ কত, স্যার এইচ মানে 76 সেমি, হ্যাঁ না বলো তো। কেন না, তো দেখো পারদ কত উঁচু ছিল, পারদ কত উঁচু ছিল স্যার, 76 সেমি, এটাই কি এইচ, হ্যাঁ না বলো তো, এটাই তো এইচ স্যার। তাহলে এইচ কত স্যার, 76 সেমি। আর ডি মানে ঘনত্ব, ডি মানে ঘনত্ব, কার ঘনত্ব স্যার, পারদের ঘনত্ব, পারদের ঘনত্ব কত স্যার, 13.6 গ্রাম পার সেমি কিউব, মাথায় রাখবো। আর জি কত হয় স্যার, অভিকর্ষজ ত্বরণ, বলো অভিকর্ষজ ত্বরণ সিজিএস পদ্ধতি কত হবে বলো তো, বসে বলো, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার নাকি, ভেরি গুড। তাহলে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এইটা হচ্ছে তিনটে মান। তাহলে আমি যদি এটা বসাই, তাহলে এইচ এর ভ্যালু কত আসছে 76, ডি কত 13.6, আর জি কত 980, এই পুরোটা যদি গুণ করো, পুরোটা গুণ করলে আসে 1.013 ইন্টু 10⁶। তাহলে এটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এবং এককটা হবে ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার, মাথায় রাখবো। এবার আমরা কি এটাকে এইভাবে লিখতে পারবো, ভালো করে দেখো তো, 1.013, ভালো করে দেখবে 10⁵ গুণিত 10 ডাইন পার সেমি স্কোয়ার, বলো তো হ্যাঁ না, ভালো করে দেখবে অঙ্ক যারা বোঝো। কেন বলো তো, 10 এর সাথে 10⁵ গুণ করলে কত হবে, 10 হবে তো। আর বলো তো 10 ডাইন পার সেমি স্কোয়ার, এটা মানে কত নিউটন পার মিটার স্কোয়ার, পড়িছি আজকে, 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে কত ডাইন পার সেমি স্কোয়ার ছিল স্যার, 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে কত ছিল, দেখো তো এটাই করেছিলাম কিনা, 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে কত ডাইন পার সেমি স্কোয়ার, 10 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে 10 ডাইন পার সেমি স্কোয়ার মানে কত হবে স্যার, নিউটন পার মিটার স্কোয়ার। সেজন্য আমরা এটাকে কি এইভাবে লিখতে পারবো স্যার, 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, এটা মানেই কি রে, পাস্কাল। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কি হবে স্যার, এইটা মাথায় রাখবো সিজিএস পদ্ধতিতে, এটা কোন পদ্ধতিতে স্যার, সিজিএস পদ্ধতিতে, আর এটা কোন পদ্ধতিতে স্যার, এসআই পদ্ধতি। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান সিজিএস পদ্ধতিতে কত হবে স্যার, 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, এসআই পদ্ধতিতে কত হবে স্যার, 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। বুঝতে পারলাম, বুঝতে পারলাম, এতদূর কি ক্লিয়ার হয়েছে, এতদূর কি ক্লিয়ার হয়েছে, কার বুঝতে অসুবিধা, স্যার কি করলেন এটা কিছুই বুঝলাম না স্যার, কিচ্ছু বুঝলাম না। আমি জানি চাপ মানে কত স্যার, এইচডিজি, হ্যাঁ না বলো, চাপ মানে কি এইচ গুণ ডি গুণ জি, একটু আগে প্রমাণ করলাম রে, হ্যাঁ না বল, এইচডিজি প্রমাণটা কি করলাম আমি একটু আগে, এটা কি করলাম, এই তো এইচডিজি। তাহলে এইচ মানে কি উচ্চতা বা গভীরতা, ডি মানে কি ঘনত্ব, জি মানে কি অভিকর্ষ ত্বরণ, তাই কি করেছি আমি এখানে, এইচ মানে কত 76, 76ই তো ছিল, ডি মানে কি পারদের ঘনত্ব, আর জি মানে কি অভিকর্ষ ত্বরণ 980, সবগুলোকে গুণ করে আমি এটা পেলাম। সেটা কি করে পেলেন, গুণ কর বসে বসে তুই, আমি তোকে বলে দিচ্ছি এটা হবে, কারণ আমার মুখস্থ আছে, আজ 12 বছর ধরে পড়াচ্ছি। তাহলে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার হয়ে গেল, এটা হয়ে গেল, এত ক্লিয়ার হয়ে গেছে ভাই, এত ক্লিয়ার। তাহলে আমরা এখন যদি দেখি, তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কোন পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে, কত হবে বলতো এবার, ওই বলো কে বলবে, পারবে কে বলো, 1 পয়েন্ট, এখন বললাম তো 1.013 ইন্টু, এত ঠিক আছে। এবার মাথায় রাখবা এই 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে বলা হয় বার, কি বলা হয় স্যার, বার। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান আমরা কি বলতে পারবো স্যার, 1.013 বার, হবে না হবে না বল, হবে না হবে না বল, হবে। আচ্ছা, বার থেকে যদি মিলিবার যায় কত গুণ করতে হবে বল, মিটার থেকে কিলোমিটার গেলে কত দিয়ে গুণ করতে হয়, মিটার থেকে কিলোমিটার গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, কিলোমিটার বললাম 1000 দিয়ে ভাগ করতে হয়, মিটার থেকে কিলোমিটার গেলে কি 1000 দিয়ে ভাগ করতে হয় না, আর মিটার থেকে যদি মিলিমিটার যায় কত দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে, ঠিক বলছি তো। তাহলে আমি মিটার থেকে যখন মিলিমিটার যাব কত দিয়ে গুণ করব, 1000 দিয়ে, ঠিক জানিস তো এটা রে বাবা, না জানিস না, কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেন্টিমি মিলিমি, মনে আছে তো ভাই, এমন চোখ দেখাচ্ছে ভয় লাগছে আমার দেখে যে কিছু জানো না, মনে আছে তো। তাহলে বলো মিটার থেকে মিলিমিটার গেলে কত দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে, তাহলে বার থেকে মিলিবার গেলে কত দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে, হ্যাঁ না বলো।
তাহলে আমি কি এখানে কি লিখবো স্যার 1.013 ইন্টু 1000 মিলিবার, হবে না বলতো? হবে না? আর এই পুরোটা গুণ করলে হয়ে যাবে স্যার 1013 মিলিবার। এটা কি শুনেছিস কোনোদিনও? সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত হয়? 1013 মিলিবার। ভূগোলে পড়বি কোনোদিন, এই দেশে মিলিবার। ভূগোল তোকে বোঝায়নি যে কি করে আসছে, কে বুঝিয়ে দিল ভাই? ফিজিক্স বুঝিয়ে দিল, তাই না? যে স্যার কি করে আসছে, তখন আন্ধাধুন মুখস্থ করে গেছো। ভূপৃষ্ঠে সমুদ্র পৃষ্ঠে বায়ুমণ্ডলে যাবে 1013 মিলিবার। কি করে আসছে 1013 মিলিবার? এই করে আসছে। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? তাহলে ভূগোলে যেটা পড়েছিল ভূগোলটা ঠিক ছিল, ফিজিক্স কি ভুল? ফিজিক্স তোমাকে একদম এক্স্যাক্টলি বলে দিল ভাই দেখো এইভাবে হয়। বোঝাতে পেরেছি ব্যাপারটা? বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এই হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। তাহলে কটা এককে বললাম? 4টে এককে। দেখো সিজিএস পদ্ধতিতে কত ছিল স্যার? 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কয়ার। এসআই পদ্ধতিতে কত ছিল স্যার? 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। আর বার এককে কত হলো স্যার? 1.013 বার। আর মিলিবার এককে কত হলো স্যার? 1013 মিলিবার। বোঝাতে পারলাম? এই যে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার দেখছিস, এই যে সুন্দর রাশি একটা, দেখতে ভালো লাগছে এরকম টাইপের একটা জিনিস, এটাকেই বলা হয় 1 এটিএম। এটাকে কি বলা হয়? 1 এটিএম। একটু আগে এটিএম বলছিলাম, এটিএম এর পুরো নাম কি বলেছিলাম? বায়ুমণ্ডলীয় চাপ। আমরা কি বার করলাম? বায়ুমণ্ডলীয় চাপ। দেখ সে এটাকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেসার, এবং এটাই হচ্ছে 1 এটিএম। এটা হচ্ছে কি 1 এটিএম। ক্লিয়ার হলো? এটা হচ্ছে কি 1 এটিএম। আর মাথায় রাখবি 1 মিলিমিটার পারদ চাপকে বলা হয় 1 টর। কি বলা হয়? 1 টর। টর ছিল মনে পড়ছে? সো মাথায় রাখবি 1 মিলিমিটার পারদের চাপকে কি বলা হয়? 1 টর। তাহলে 1 মিলিমিটার পারদের চাপকে কি বলা হয়? 1 টর। আচ্ছা তুই বলতো, এই যে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার পেলাম, গুণ এই গুণটা কোথা থেকে পেলাম স্যার? এখান থেকে। হ্যাঁ না বল? 76 সেমি পারদের চাপ। তাহলে আমরা এটাকে যে এটিএম বলি, তাহলে আমরা কি বলতে পারবো 1 এটিএম মানে 76 সেমি পারদের চাপ? হ্যাঁ না বলো? হবে না? একই জিনিস তো স্যার। তাহলে আমি এখানে কি লিখবো স্যার? ভালো করে দেখবা, একটু ভালো করে দেখো স্যার। সো 1 এটিএম মানে স্যার 76 সেমি পারদের চাপ। হ্যাঁ না বলো? আর সেমিকে যদি মিলিমিটারে নিয়ে যায় কত দিয়ে গুণ করতে হয়? সেন্টিমিটার থেকে মিলিমিটার বলো তো কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে ভাগ করবে। আরে বাবা, এদিকে দেখো বাবা, দেখো কিমি, হেমি, ডেকামি, বোকামি, তাই না? কিমি, হেমি, ডেকামি, মি। তারপর কি হয়? ডেসিমি। তারপর কি হয়? সেমি। তারপর কি হয়? মিমি। নাকি রে? তোমাকে কোথা থেকে কোথায় যেতে বলছি? সেমি থেকে মিমি। তাহলে উপর থেকে নিচে নামলে গুণ করতে হয় না ভাগ করতে হয়? ভাগ কেন বললে? ভাগ্য ভালো তোমার অঙ্ক পড়াই না, ভাগ্যই ভালো। এখনই একজন মৃত্যুবরণ করতো এখানে। খবরদার এসব বলবে না। ওপর থেকে নিচে নামলে কি করতে হয় স্যার? গুণ। নিচ থেকে উপরে গেলে ভাগ। অঙ্কে 50 পেয়েছিল, কি করে পেলি রে? কি করে পেলি? সব চিট্টা কাট্টা এবার খুলবে নাকি? আস্তে আস্তে দাঁড়ান স্যার, দুদিন পর সব জানতে পারবেন আমরা কারা। আমরা সব যন্তর। আচ্ছা তাহলে সেমি থেকে মিলিমি গেলে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। হ্যাঁ না বলো? 10 দিয়ে। তাহলে 76 সেমি মানে কি লিখবো স্যার? 760 মিমি। হ্যাঁ না বলো তো? 760 মিমি। আচ্ছা 1 মিমি এইচজি চাপ কি বলবো স্যার? 1 টর। তাহলে 760 মিমি এইচজি চাপকে কি বলবো? 760 টর। হ্যাঁ না বলো? ভালো করে বোঝ। 1 মিলিমিটার এইচজি চাপকে কি বলছিস তুই? 1 টর। তাহলে 760 মিলিমিটার এইচজি চাপকে কি বলবি? 760 টর। হ্যাঁ না বল? সেই জন্য আগে একটা প্রমাণ করলাম 1 এটিএম মানে কত টর হয় স্যার? 760 টর। মনে পড়ছে? বক্সে ছিল 1 এটিএম মানে কত টর? যদি এখনো মনে হয় যে কি কি পড়িয়ে দিচ্ছে স্যার, এগুলো কিছু বলেইনি, ভাঁওতা বকে যাচ্ছে শুধু। এই দেখো, এই দেখো, এই দেখো, ছিল। এটা বুঝিয়ে দিলাম। আমি কি বার বোঝালাম? সব বুঝালাম এখান থেকে মোটামুটি। তো এই হচ্ছে ঘটনা। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আমরা পরে পড়াতাম, ইচ্ছা ছিল যে আমরা প্লবতারা পড়িয়ে দিব, মনে হয় না আজকে আর সময় পাবো। 7টা 25 বাজছে। এইটাই লাস্ট টপিক আমাদের, এটা পড়ালেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাড়াহুড়ো করছি না, আস্তে আস্তে পরের দিন পড়িয়ে দিই নাকি পড়িয়ে দেবো? পড়লে একটু সময় লাগবে আরো বেশি, তো চাইছি না, আস্তে আস্তে পড়ি আমরা, ঠিক আছে?
তো প্লবতা থেকে আমরা আর্কিমিডিসের নীতি, দেখো আমাদের টপিক লেখা আছে আর্কিমিডিসের নীতি, সেই আর্কিমিডিসের নীতি থেকে আমরা নেক্সট দিন পড়বো। ক্লিয়ার? তার আগে পর্যন্ত পড়া হলো। কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে বলো। চলো, যে স্যার এই কিচ্ছু বুঝলাম না, কোনো জায়গায় ডাউট থাকলে বলো, কোনো জায়গায় ডাউট থাকলে বলো। আছে কারোর ডাউট?